আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এর ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টির ম্যাট্রিক্স অংশটি নিয়ে কথা বলবো। বিশেষ করে এই অধ্যায়টিতে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো টাইপ আছে, যেগুলো থেকে প্রতি বছর বোর্ড কোশ্চেন হয় এবং এমসিকিউ আসে। আমরা আজকে তোমাদের সাথে এই টাইপগুলো নিয়ে কথা বলবো। শুরুতে ম্যাট্রিক্স কাকে বলে, যদি আমরা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক সংজ্ঞা দেই, তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটি হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি কি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। কতগুলো সংখ্যাকে যদি আমরা সারি এবং কলামের আকারে সাজাই, যেমন এই অংশটাকে আমরা এরকম ভাবে টানলে এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সারি, আর উপর থেকে নিচ বরাবর এইভাবে টানলে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে যে কলাম। যদি সারি এবং কলামের মাধ্যমে সাজানোর ফলে একটা আয়তাকার কিংবা বর্গাকার, দেখো এখানে যে আকারটা হয়েছে এটা কিন্তু একটা আয়ত আকার হয়েছে, যদি আয়ত আকার কিংবা বর্গাকার একটা সজ্জা একটা বিন্যাস আমরা পাই, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, একটা ঘটনা থেকে একটা উদাহরণ টেনেছি। যেমন ধরো একটা স্টুডেন্ট, সে তার গণিত, পদার্থ এবং রসায়ন এই তিনটা সাবজেক্ট সপ্তাহের 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 7 দিন সে এই তিনটা সাবজেক্ট পড়েছে। দেখা গেল যে শনিবারের গণিত পড়েছে সে 2 ঘন্টা, পদার্থ পড়েছে সে 1 ঘন্টা এবং রসায়ন পড়েছে সে 4 ঘন্টা। সিমিলারলি রবিবারে গণিত পড়েছে 3 ঘন্টা, পদার্থ পড়েছে 2 ঘন্টা এবং রসায়ন পড়েছে 1 ঘন্টা। এইরকম ভাবে সপ্তাহের 7 দিন বিভিন্ন ঘন্টার মাধ্যমে সে তার বইগুলোকে পড়েছে। তো আমরা এখান থেকে এই অংশটাকে যদি এইরকম একটা বিন্যাসে সাজাই, একটা আকৃতি দিই, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য আমরা এই দিকে এই চিহ্নটাকে ব্যবহার করব, অর্থাৎ উভয় পাশের যে থার্ড ব্র্যাকেট আছে এই থার্ড ব্র্যাকেটটাকে আমরা ব্যবহার করে দেব। এখন ম্যাট্রিক্সের আবিষ্কার কথা আমরা একটু শিখবো। ম্যাট্রিক্স কিভাবে আমাদের কাছে আসলো, আমরা কোত্থেকে ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করলাম। ম্যাট্রিক্স নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন যে ইংরেজ একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছেন জেমস সিলভেস্টার। উনি 1850 সনে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা দিয়েছিলেন। তো ওনার সমসাময়িক আরেকজন বিজ্ঞানী গণিতবিদ, ওনার নাম হচ্ছে আর্থার কেলি, উনিও একজন ইংরেজ গণিতবিদ। ওনার ঠিক 3 বছর পর বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কিছু ধারণা দিয়েছে। তারপর 1858 খ্রিস্টাব্দে, এটা হবে 1858 একটা পত্রিকায় উনি মেমোয়ার অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্স নামের একটা অংশ প্রবন্ধ এখানে লিখেছেন। ম্যাট্রিক্সের যাবতীয় যত খুঁটিনাটি বিষয় আছে উনি ওই প্রবন্ধের মধ্যে এই শিরোনামে সবকিছুকে তুলে ধরেছেন। এজন্য এই আর্থার কেলিকে এই ম্যাট্রিক্সের জনক বলা হয়। তোমরা এটাকে একটু নোট করে রাখো যে ম্যাট্রিক্সের জনক হচ্ছেন আর্থার কেলি। সর্বপ্রথম এই ম্যাট্রিক্সের ব্যবহার করেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ। আমরা ওনার নাম শুনেছি অনেক আগে। হাইজেনবার্গ উনি কোয়ান্টাম বলবিদ্যার জন্য বিখ্যাত। উনি ওনার কোয়ান্টাম বলবিদ্যায় 1950 সনে সর্বপ্রথম এই ম্যাট্রিক্স ব্যবহার করেন। তাছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ম্যাট্রিক্স গুলোকে ব্যবহার করি। যেমন গণিতে আমরা যারা আছি, গণিতে আমরা বিভিন্ন সমীকরণ জোটের সমাধান করার জন্য আমরা ম্যাট্রিক্স গুলোকে ব্যবহার করি। এছাড়া পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে এই ম্যাট্রিক্স এর ব্যবহার হয়। উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায়, গণিতে আয় ব্যয় হিসাবে, শেয়ারের ক্রয় বিক্রয় এবং কোনো প্রকার ট্রেজারি বন্ডে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এই ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তবে একটা জিনিস একটু মনে রাখবে, এই বিপরীত ম্যাট্রিক্সকে আমরা শেয়ারের ক্রয় বিক্রয় এবং কোনো প্রকার ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ব্যবহার করি। এখন তোমরা দেখো যে ম্যাট্রিক্সটি, ম্যাট্রিক্সের সারি যদি এম এবং
কলাম যদি এন হয় তাহলে ম্যাট্রিক্সটির আকার হবে এম ক্রস এন, মানে এম ইন্টু এন, এই আকারটা হবে। সারি সংখ্যাটি সামনে এবং কলাম সংখ্যাটি তুমি পিছনে লিখবে। তো দেখো এখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার, এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা সাধারণ আকার। এই আকারের মধ্যে এখান থেকে এই যে অংশটা যায়, আমরা এই বরাবর টানলে যে যা পাবো তাকে আমরা বলবো হচ্ছে সারি। আর উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি আমরা কোনো অংশকে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে কলাম। আরেকটা জিনিস একটু লক্ষ্য রাখো যে এই কর্নারে, এই কর্ণ বরাবর যা ভুক্তিগুলো আছে সবগুলোকে একসাথে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ণ। টোটালি এই কর্ণটাকে আমরা মুখ্য কর্ণ বলবো, আর অবশিষ্ট যে কর্ণটা আছে এটাকে আমরা গৌণ কর্ণ বলবো। এখন তোমরা দেখো এই যে A11 কিংবা A12 A13 এগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান কিংবা ম্যাট্রিক্সের ভুক্তি। যেমন ধরো এখানে A23 এটা হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি। এখান থেকে প্রথম নাম্বারটি হচ্ছে 2 নাম্বারটি হচ্ছে গিয়ে সারির নম্বর এবং 3 নাম্বারটি হচ্ছে গিয়ে কলাম নম্বর। অর্থাৎ A23 দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর কলাম। এখন তোমরা একটু যাচাই করো, তোমাদের নিজেরা একটু ট্রাই করো যে দুটো ম্যাট্রিক্স আমি দিলাম, এই ম্যাট্রিক্স দুটোর মাত্রা তোমরা বের করতে পারো কিনা। যেমন এ ম্যাট্রিক্সটি দিলাম, এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা হচ্ছে 2টি, 1 2 এবং তাহলে সারি সংখ্যা 2 হলে আমরা সামনে লিখবো সারি সংখ্যাটি মানে 2, আর কলাম কতটি 1 2 3, কলাম হচ্ছে 3, তার মানে কলাম সংখ্যাটি লিখবে হচ্ছে পিছনে। তাহলে আমরা এটার মাত্রা পেলাম হচ্ছে 2 ইন্টু কত 3, 2 ইন্টু 3। আবার এই যে বি একটা ম্যাট্রিক্স আমরা দিলাম, এর সারি হচ্ছে 1 2 3, এই তিনটা সারি আমরা 3 লিখলাম, কলাম 1 2 3 4, তাহলে 4টি কলাম। আশা করি তোমরা যে কোনো ম্যাট্রিক্সের এখন থেকে সারি এবং কলাম নির্ণয় করতে পারবে। এখন আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। শুরুতে যে ম্যাট্রিক্সটি রয়েছে এটা হচ্ছে গিয়ে আয়তাকার ম্যাট্রিক্স। এখন এই যে আয়তাকার ম্যাট্রিক্সের আকারটি হচ্ছে গিয়ে যে তোমার সারি এবং কলাম সংখ্যা সমান হবে না। সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে তুমি এটাকে আয়তাকার ম্যাট্রিক্স বলবে। যেমন এখানে যে এই ম্যাট্রিক্সটি আছে তার সারি হচ্ছে 2টি, কলাম হচ্ছে 3টি, তার মানে সারি কলাম সমান না। তো এই ম্যাট্রিক্সটি একটা আয়তাকার ম্যাট্রিক্স। আবার এখানে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে কি বুঝি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যদি সারি এবং কলাম সংখ্যা সমান হয়, সারি এবং কলাম সংখ্যা সমান হলে এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন এই ম্যাট্রিক্সটির সারি হচ্ছে 1 2 3, তিনটা সারি, কলাম হচ্ছে 1 2 3, তার মানে সারি এবং কলাম সংখ্যা সমান, মানে এটা হচ্ছে গিয়ে বর্গ ম্যাট্রিক্স। আর এরপরে রয়েছে সারি ম্যাট্রিক্স। যদি একটা সারি দিয়ে একটা ম্যাট্রিক্স প্রকাশিত হয় তবে আমরা এটাকে সারি ম্যাট্রিক্স বলবো, শুধুমাত্র একটা সারি। আর শুধু একটা কলাম থাকলে আমরা এটাকে কলাম ম্যাট্রিক্স বলবো। এখন জটিল ম্যাট্রিক্স দেখো, তোমরা হয়তো অনেকে জটিল সংখ্যার সাথে পরিচিত, নতুন যারা একেবারে প্রথম থেকে শুরু করেছো তারা হয়তো জটিল সংখ্যার সাথে পরিচিত না, কিন্তু পুরাতন যারা আছো অনেকে জটিল সংখ্যার সাথে পরিচিত থাকতে পারো। জটিল সংখ্যা আপাতত তোমরা এতটুকুই জানো যে আই হচ্ছে √(-1), তো আই হচ্ছে √(-1), জটিল সংখ্যা হচ্ছে √(-1). আমরা এই জটিল সংখ্যা নিয়ে বিস্তারিত পরে কখনো বলবো, পরের কোনো একটা ক্লাসে আমরা জটিল সংখ্যা সম্পর্কে বলবো। যদি কোনো একটা ম্যাট্রিক্সে জটিল সংখ্যা ব্যবহৃত হয়ে যায় বা কোনো একটা রাশি গঠনে ম্যাট্রিক্সের কোনো একটা রাশি আছে যেটাতে জটিল সংখ্যা ব্যবহৃত আছে, তাহলে আমরা এটাকে জটিল ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে আই ছিল, উপরের এই অংশটাতে আই ছিল, সো আমরা এগুলোকে জটিল ম্যাট্রিক্স বলবো। তারপরে আছে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এই যে কর্ণ বরাবর উপাদানগুলোর মান থাকবে আর বাকি সব ভুক্তি শূন্য। প্রধান কর্ণের শুধু মান থাকবে, বাকি সবগুলো উপাদান শূন্য, এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। এছাড়া রয়েছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এর মতো, বাকি সব উপাদান শূন্য, কিন্তু প্রধান কর্ণের যে মানগুলো থাকবে সবগুলো এক মান হতে হবে, একই ধরনের মান থাকবে, তাহলে আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলি। এরপরে রয়েছে অবেদক ম্যাট্রিক্স বা
এখানে অবেদক ম্যাট্রিক্সটা হচ্ছে আই। অবেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি। হচ্ছে এখানে যদি প্রধান কর্ণের সবগুলো মান 1 হয়ে যায় তাহলে আমরা এটাকে অবেদক ম্যাট্রিক্স বললাম। যেমন প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, তাহলে আমরা এটাকে অবেদক ম্যাট্রিক্স বলি। তারপর এখানের মধ্যে শূন্য ম্যাট্রিক্স রয়েছে, সকল ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা এটাকে শূন্য ম্যাট্রিক্স বলি। এরপরে রয়েছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। দেখো, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের নিচের 3টা উপাদান শূন্য, আর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে তুমি একটা ত্রিভুজ গঠন করতে পারবে, তবে এই ত্রিভুজটা হবে উপরের দিকে। সেজন্য এই ত্রিভুজটাকে, এই যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলা হয়। আশা করি বুঝেছ। এরপর রয়েছে লয়ার ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। লয়ার ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সে যদি তুমি উপরের উপরের 3টা কর্ণ থাকবে শূন্য, আর নিচের যে কর্ণ উপাদানগুলো আছে সেগুলো নিয়ে তুমি একটা ত্রিভুজ গঠন করতে পারবে। এজন্য এটাকে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বা লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নামে অভিহিত করা হয়। এছাড়া রয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায়। তো একটা ম্যাট্রিক্স ধরো কে দেওয়া আছে 2 4 3 6, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের আকার হবে এই ধরনের, যে এই দুইটা চিহ্ন ব্যবহার করে আমরা নির্ণায়কের আকার বলি। এখন নির্ণায়কের মানটা আমরা কিভাবে নির্ণয় করি, যে 2 × 2 আকার যদি থাকে, মানে দুইটা সারি দুইটা কলাম যদি থাকে, তাহলে তুমি করবে কি, এই যে এই কর্ণ দুইটা মুখ্য কর্ণ দুইটার গুণফল বিয়োগ হবে গৌণ কর্ণ দুইটার গুণফল। তাহলে 12 থেকে 12 বিয়োগ গেলে কত থাকলো, শূন্য। তো 12 থেকে 12 বিয়োগ গেলে শূন্য থাকলো। যদি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তবে আমরা এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। তারপর রয়েছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান শূন্য না হয় তবে তাকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। এখন নির্ণায়কের মান নিয়ে এই অধ্যায়ের এই ক্লাসটির শেষ দিকে আমরা অনেক বিস্তারিত বলেছি। আপাতত তোমরা কিছু জেনে রাখো যে নির্ণয় কিভাবে নির্ণয় করো। যে দুটি উপাদান থাকলে 2 × 2 আকারের ম্যাট্রিক্সের নির্ণয় তুমি এভাবে বের করবে, যে মুখ্য কর্ণ দুইটার গুণফল বিয়োগ হবে গৌণ কর্ণ দুইটার গুণফল। তুমি এখান থেকে বিয়োগ করবে। কিন্তু 3টা উপাদান মানে 3টা সারি 3টা কলাম মানে 3 × 3 আকারের ম্যাট্রিক্স গুলার ক্ষেত্রে তুমি মুখ্য কর্ণ কিভাবে বের করবে। দেখো, এখানের মধ্যে প্রধান যে উপাদানটি আছে এই উপাদানটিকে এখানে রাখবে। রাখার পর এই প্রথম সারি প্রথম কলাম এই দুইটা অংশ বাদ দিবে। বাদ দেওয়ার পর এখানে যে ম্যাট্রিক্স আকারটি থাকে এটাকে নিয়ে কাজ করবে। প্রথমে হবে 3 × 6 বিয়োগ হবে 1 × 1 এখানে লিখবে। ঠিক আছে। তারপর তোমরা করবে হচ্ছে এই 2 এখানে লিখবে। তো এখানে 2 লিখলে তুমি প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিবে। বাদ দিলে তোমার উপাদান যা থাকে তুমি এগুলো নিয়ে কাজ করবে। প্রথম করবে 2 এবং 1 এর গুণফল, 2 × 1। তারপরে করবে 3 × 3 এর গুণফল, 3 × 3 = 9। তারপর তুমি করবে হচ্ছে এই 4 নিয়ে প্লাস দিয়ে এই 4 প্লাস 4 লিখলে তুমি এই প্রথম সারি আর হচ্ছে গিয়ে তৃতীয় কলাম এটাকে বাদ দিবে। তাহলে তুমি কি করবে, এখানে 3 আর 1 এর গুণ, 3 একে 3, আর এই 2 এবং 2 এর গুণ, 2 দ্বিগুণে 4। তো এখন আমরা এই সবটাকে ক্যালকুলেশন করলে 1 থাকলো, আর এটাকে ক্যালকুলেশন করলে হয়ে গেল 5, আর এখানে 2 থাকলো, আর এই সবটাকে ক্যালকুলেশন করলে -7, এখানে 4 থাকলো, আর এই সবটাকে ক্যালকুলেশন করলে আসলো -1। এখন আমরা যদি সম্পূর্ণ অংশটাকে ক্যালকুলেশন করলি তাহলে ফলাফল পাবো -13। আশা করি সবাই বুঝেছো। যেটা এই যে -13টা কোনো শূন্য এর সমান না। যদি শূন্য এর সমান হতো বা শূন্য হতো, মানে শূন্য এর সমান বলতে শূন্য হতো, তাহলে এটা হতো গিয়ে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেহেতু এটা শূন্য এর সমান হয়নি তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা যারা নির্ণায়ক এখান থেকে বুঝেছো আলহামদুলিল্লাহ। আর যদি কেউ না বুঝে থাকো আমরা পরবর্তীতে নির্ণায়ক সম্পর্কে আরো বিস্তারিত বলবো এই ক্লাসের লাস্ট অংশে। এখন আমরা শিখব বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের কলামকে সারিতে রূপান্তর করলে, যেমন এই যে এ ম্যাট্রিক্সটি দেওয়া আছে, এ এই কলামটির এ ম্যাট্রিক্সটির একটা কলাম হচ্ছে, প্রথম কলামটি হচ্ছে এ ই এইচ। এটাকে যদি আমরা বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তর করি তবে সেটা প্রথম সারি হয়ে যাবে, এ ই এইচ হয়ে যাবে প্রথম সারি, এবং দ্বিতীয় যে কলামটি রয়েছে বি এফ আই এটা হয়ে যাবে দ্বিতীয় সারি। এই কলামটি হয়ে গেল প্রথম সারি, এবং এই কলামটি হয়ে গেল দ্বিতীয় সারি, এবং এই কলামটি হয়ে গেল তৃতীয় সারি। এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তুমি যদি আবার এই যে এ ট্রান্সপোজ করার পর যে ফলাফলটি পেলে, এই ফলাফলটিকে তুমি আবার যদি
এই বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তর করো তাহলে কিন্তু পূর্বের ফলাফলটি ফেরত পাবে। যেমন তুমি এটাকে যদি তুমি আবার এই যে প্রথম সারি বানাও মানে উপরের দিকে, আবার এটাকে যদি তুমি দ্বিতীয় সারি বানাও মানে এটা এখানে আসবে, আবার এটাকে যদি তুমি তৃতীয় সারি বানাও তাহলে এটা এই ধরনের হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে তোমরা যদি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পর আবার এই ফলাফলটাকে আরো একবার ট্রান্সপোজ করো তাহলে কিন্তু তুমি পূর্বের যে ম্যাট্রিক্স আছে ওইটাকে ফেরত পাবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর অত্যন্ত সহজ। যে কিভাবে, যে তুমি প্রধান যে কর্ণ আছে বা মুখ্য যে কর্ণটি আছে এই কর্ণের উপাদানগুলোকে যোগ করে দেবে তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বের হয়ে যাবে। এবার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স যদি তুমি ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তরিত করো তারপরেও বিম্ব ম্যাট্রিক্সের যে মান এ মানটা পূর্বের ম্যাট্রিক্সের মতোই থাকে তাহলে তুমি এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবে। যেমন এই ম্যাট্রিক্সটির প্রথম কলামটি হচ্ছে 2 3। যদি আমরা এটাকে এই 2 3 কে আমরা এখন কলাম সারিতে রূপান্তর করলাম, আবার দ্বিতীয় যে কলামটি আছে এটা হচ্ছে 3 2 এই 3 2 কে আবার আমরা এখানে সারিতে রূপান্তর করলাম, দ্বিতীয় সারিতে রূপান্তর করলাম, তাহলে দ্বিতীয় সারিতে আমরা রূপান্তর করলাম তাহলে আমরা এই ফলাফলটি পাচ্ছি। এখন ফলাফল আমরা ট্রান্সপোজ করার পরেও দেখি দুইটা মান কিন্তু সমান সমান আছে, তার মানে এ এবং এ ট্রান্সপোজের মান সমান। তো এটা হচ্ছে গিয়ে তোমার কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে, এখন আমরা দেখব বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পর যে ফলাফলটা পাবে এই ট্রান্সপোজের ফলাফল থেকে মাইনাস তুমি কমন নেবে। দেখো এখানে যে ট্রান্সপোজের যে ফলাফল পাবে এই ট্রান্সপোজের ফলাফল থেকে মাইনাস কমন নিলে এখানে মাইনাসের সাথে গুণ আকারে থাকবে এ ম্যাট্রিক্সটি। তাহলে দেখো এখানের মধ্যে এ নামের আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এগুলো হচ্ছে এ ম্যাট্রিক্সের ভুক্তি। আমরা এটাকে বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তরিত করব। কিভাবে বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তরিত করব, যে এখানে প্রথম যে কলামটি আছে আমরা এই কলামটিকে একটা সারিতে রূপান্তর করলাম, আবার দ্বিতীয় যে কলামটি আছে আমরা এটাকে দ্বিতীয় সারিতে রূপান্তর করলাম, তৃতীয় যে কলামটি আছে আমরা এটাকে তৃতীয় সারিতে রূপান্তর করলাম। এখন আমরা এখান থেকে মাইনাস গুলোকে কমন নেব। তো মাইনাস যদি আমরা এখানে কমন নেই তাহলে শূন্যর আগে মাইনাসের কোনো দরকার নেই, তবে চিহ্নের পরিবর্তন হবে, ম্যাট্রিক্সের ভিতরের উপাদানগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যদি মাইনাস কমন নাও তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তো এখন আমরা মাইনাস কমন নিলাম, চিহ্নগুলো পরিবর্তন হবে, যেটা প্লাস মাইনাস ছিল এটা হয়ে যাচ্ছে প্লাস, আর যেটা মাইনাস প্লাস ছিল এটা হয়ে যাচ্ছে মাইনাস। তো এরকম ভাবে ওয়ানের আগে প্লাস ছিল এটা এখানে হয়ে গেছে মাইনাসের ওয়ান, আবার এই থ্রির আগে মাইনাস ছিল এটা হয়ে গেছে এখানে প্লাসের থ্রি, আবার এখানে থ্রির আগে প্লাস ছিল এটা হচ্ছে মাইনাসের থ্রি, এটা ফোরের আগে মাইনাস ছিল এটা হচ্ছে প্লাসের ফোর। এইরকম ভাবে আমরা কাজ করে দেখেছি যে এই যে ফলাফলটা এখানে আমরা পেলাম এই ফলাফলটা এই এ আর এই ফলাফল দুইটা একই থেকে গেল। তো বিম্ব ম্যাট্রিক্স নিয়ে মাইনাস করার পর আবার আমরা এর ফলাফলটাকে সাথে পাচ্ছি, এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝেছো। তারপর আমরা উপমেট্রিক্স নিয়ে কথা বলবো। উপমেট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের একটু অংশ নিয়ে কাজ করা বা একটু অংশ নিয়ে আরো একটা ম্যাট্রিক্স গঠন করা। যেমন এখানের মধ্যে একটা ম্যাট্রিক্স আছে 1 2 7 2 5 8 3 6 9, যে আমি কলাম আকারে বলছি ম্যাট্রিক্সটাকে। তো এই ম্যাট্রিক্সের 1 2 4 5 নিয়ে আমরা বি ম্যাট্রিক্সটাকে গঠন করেছি, মানে এ ম্যাট্রিক্সের 1 2 এবং 4 5 নিয়ে আমরা বি ম্যাট্রিক্সটি গঠন করেছি, এবং সি ম্যাট্রিক্সটি গঠন করেছি 2 3 5 6 8 9 নিয়ে। দেখো এখানের বি ম্যাট্রিক্সের 1 2 4 5 এটা কিন্তু এ ম্যাট্রিক্সে আছে। সো এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের একটা উপসেট, বা আমরা সেট আকারে বললে এগুলোকে উপসেট বলি। আমরা উপসেটের বিষয় সম্পর্কে অনেক ধারণা আছে। তো আর সি এর ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে মান নিয়ে এই সেটটাকে গঠন করেছি, তার মানে এটা হচ্ছে গিয়ে উপমেট্রিক্স। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো হচ্ছে উপমেট্রিক্স। তো আশা করি সবাই বুঝেছো উপমেট্রিক্স। এবার সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে যে
কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরেও যদি এই আবার পূর্বের ম্যাট্রিক্সটাই ফেরত আসে, তাহলে আমরা এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলি। এখন গুণের বিষয়টা হচ্ছে আমি ক্লাসের শেষ দিকে গুণ সম্পর্কে বলেছি, আপাতত তোমাদেরকে বুঝাচ্ছি। এখানে আমরা গুণ বুঝাবো, তোমরা একটু চেষ্টা করো যে গুণটা ঠিক ততটা কঠিন না, তোমরা একটু ট্রাই করে দেখো এখানের মধ্যে গুণটা কিভাবে করবে। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই ম্যাট্রিক্সটার উপাদান হচ্ছে 2 1 -2 -1। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে এ স্কোয়ার করার এ স্কোয়ার করা এ স্কোয়ার করার পরেও যদি ফলাফল এ আকারে আসে, তাহলে আমরা এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলবো। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে দুইটা এ এর গুণফল। তো প্রথমত হচ্ছে গিয়ে একটা এ লিখলাম ইন্টু আরো একটা এ লিখলাম। এখন আমরা গুণের প্রসেসটা শুরু করব। গুণের প্রসেসটা কিভাবে করবে একটু লক্ষ্য করো, যে প্রথম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে 2 এবং 1, এটাকে আমরা 2 এবং প্লাস 2 ইন্টু এবং +1 ইন্টু আকারে লিখবো। আরো একবার লিখবো 2 ইন্টু+1 ইন্টু, কতবার লিখবো, যে এখানে কলাম কতটি আছে, 1 2, তার মানে আমরা এই কাজটা দুইবার করে করেছি। দেখো 2 ইন্টু+1 ইন্টু, আবার এখানে করেছি 2 ইন্টু+1 ইন্টু। এখানে যতটা কলাম থাকে ঠিক ততবার আমরা এই কাজটাকে করব। যেহেতু আমার দুইটা কলাম ছিল, তাই আমরা দুইবার করে কাজগুলোকে করলাম। তারপর হচ্ছে এখানের মধ্যে সিমিলারলি প্রথম লাইনে আমরা যে কাজটি করেছি, এখানের মধ্যে আমরা দ্বিতীয় লাইনে সেম একই ধরনের একটা কাজ করব, যে -2 ইন্টু প্লাস, আবার লিখবো -1 ইন্টু। যেহেতু এখানে মাইনাস ছিল, আমরা সরাসরি ভাবে এখানে মাইনাস ব্যবহার করে ফেলেছি। প্লাসে মাইনাসে এমনিতেই রেজাল্টটা মাইনাস আসতো। তারপর আবার আমরা -2 ইন্টু -1 ইন্টু, মানে প্লাস ছিল তো তখন এটা এই ওয়ানের সামনে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এই মানটা। তো এই কাজটা আমরা আবার দুইবার করব, কারণ হচ্ছে এখানে কলাম আছে দুইটা। তারপর আমরা করব হচ্ছে এখানের অংশটি দেখবো কলামগুলো, যে এখান থেকে কলাম আকারে আমরা গুণগুলা করব। যে এই প্রথম 2 লিখবো এখানে, আর এই 2, আর এই যে -2 আছে এটা লিখবো আমরা পিছনে। তো উপরের লাইনও আমরা যে কাজটা করেছি, এই নিচের লাইনও আমরা এই কাজটা করব, 2 প্রথমে -2 শেষে। গেল এই অংশটার কাজ। তারপর আমরা করব হচ্ছে এই দুইটাকে নিয়ে, তখন -1 লিখবো উপরে এই অংশে, +1 আর -1 লিখবো আমরা হচ্ছে এই অংশে। আবার সেম কাজটা 1 লিখবো এই অংশে, -1 লিখবো আমরা এই অংশে। এটা হচ্ছে আমাদের গুণের সবচেয়ে সহজ প্রসেস। তো তারপর আমরা হচ্ছে গিয়ে সাধারণ ক্যালকুলেশন করব। কিরকম, এই অংশটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 2 গুণে 4, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস কত, 2 একে 2, 4 থেকে এখানে কি লিখেছে 2 চলে গেলে ফলাফল থাকবে কিন্তু 2। আবার এটাকে আমরা ক্যালকুলেশন করলে 2 একে 2, আর এখানে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, একে একে হবে 1। তার মানে 2 এর থেকে 1 এর বিয়োগ এখানে হবে কত, 1। আবার এই অংশটাকে যদি আমরা কাজ করি, -4, 2 2 গুণে 4, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, তার মানে -4 থেকে কি হবে, +2 বিয়োগ হলে -2 কিন্তু থাকবে। আবার এই অংশটাকে -2 থাকবে, এই অংশটাকে ক্যালকুলেশন করলে, আর এখানে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। -2 এবং +1 ক্যালকুলেশন করলেও কিন্তু -1 থাকবে। আশা করি সবাই এই অংশটাকে বুঝেছো। তো ফলাফল হচ্ছে এটা। তো আমরা স্কোয়ার করার পর দেখলাম যে আবার এর মানটা ফেরত এসেছে এখানে। এটা হচ্ছে এর মান, দেখো আমরা এর মান এখানে এটা দিয়েছিলাম। সো এর মান আমরা আবার ফেরত পেয়েছি। যদি স্কোয়ার করার পরেও পূর্বের ফলাফল আমরা ফেরত পাই, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে সমমাত্রিক সমঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা উদ্ঘাতী ম্যাট্রিক্স বুঝবো। উদ্ঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার করার পর যদি আইডেন্টিটি ফলাফল পাই। উদ্ঘাতিক ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা কাজ করি, ফলাফল যদি আইডেন্টিটি আসে, তবে তোমরা এটাকে বুঝবে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। তো এখানের মধ্যে আইডেন্টিটি বিষয়টা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, আর ওয়ানকে আমরা অভেদক হিসেবে চিনব ম্যাট্রিক্স এর বেলায়। তো I3, অনেক জায়গায় আমরা I3 এবং I2 বুঝবো। যদি ফলাফল এখানের মধ্যে 3 ইন্টু 3 মানে 3 ইন্টু 3 আকারের ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলামের কোন ম্যাট্রিক্স যদি হয়, তাহলে তোমার ফলাফল এই স্কোয়ার করার পর এই ধরনের পাবে। মানে
I3 পাবে, তুমি ফলাফল পাবে হচ্ছে I3। তো I3 বলতে আমরা বুঝি যে এই আবেদক ম্যাট্রিক্সটাকে, মানে বাকি উপাদানগুলো শূন্য থাকবে আর মুখ্য কর্ণের সবটি উপাদান 1 থাকবে, এটাকে আমরা I3 বুঝি। তিনটা উপাদানের ক্ষেত্রে তুমি এই ফলাফল পাবে। কিন্তু এটা যদি 2 into 2 আকারের কোনো ম্যাট্রিক্স হতো তাহলে তুমি এই ফলাফলটা পেতে, মানে I2, 1 0 0 1 এই আকারের ম্যাট্রিক্সের ফলাফল। অর্থাৎ তুমি এ কে এ দ্বারা গুণ করার পর, দুঃখিত, এ কে তুমি এ দ্বারা গুণ করার পর কি ফলাফল পাবে? এ কে এ দ্বারা গুণ করার পর যদি তুমি আইডেন্টিটি পাও, মানে তুমি হয়তো এটা নয়তো এটাই, 3 into 3 আকারের ক্ষেত্রে এই ফলাফলটা পাবে, আর 2 into 2 আকারের ক্ষেত্রে এই ফলাফলটা পাবে। এই ধরনের কোন ম্যাট্রিক্স যদি থাকে তুমি বুঝে নেবে এটা হচ্ছে গিয়ে তোমার উদ্ঘাতী ম্যাট্রিক্স। তারপর আমরা বুঝবো অক্ষম ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স কে যদি স্কোয়ার করার পর সেটা শূন্য ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে যায় তাহলে এটা হচ্ছে গিয়ে অক্ষম ম্যাট্রিক্স। তুমি এই এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার করেছি, মানে এখানে আবার লিখেছি একবার, এখানে লিখেছি আরো একবার। তো দুইটা ম্যাট্রিক্সকে নিয়ে কাজ করার পর ফলাফল একেবারে জিরো ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে যাবে। যদি জিরো ম্যাট্রিক্সে ফলাফল আসে এটাকে আমরা বলবো হচ্ছে অক্ষম ম্যাট্রিক্স। তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে যে তুমি দেখো এখানের মধ্যে একটা জটিল রাশি আছে, যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 5 প্লাসের আই এবং 2 প্লাসের আই মাইনাসের আই। তুমি দেখো আই যতগুলো পজিশনে আছে তাদের সামনের যে চিহ্ন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এই যে জটিল রাশির আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো। এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সটি হচ্ছে এখানে এ দেওয়া আছে 2 5 প্লাসের আই, 2 প্লাসের আই মাইনাসের আই, আর এর অনুবন্ধী ম্যাট্রিক্স হয়ে যাবে 2 5 মাইনাসের আই, 2 মাইনাসের আই, আর যেটা আই মাইনাসের আই ছিল এটা হয়ে যাবে প্লাসের আই। বাকি সব উপাদান অপরিবর্তিত থাকবে, যেগুলো কনস্ট্যান্ট এগুলো অপরিবর্তিতই থাকবে, শুধুমাত্র জটিল রাশির আগের চিহ্নটাকে পরিবর্তন করে দেবে। এটাই হচ্ছে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। তারপরে রয়েছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে তুমি অনুবন্ধী ম্যাট্রিক্সে আগে রূপান্তরিত করবে, যে ম্যাট্রিক্সটা আছে এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্সে রূপান্তরিত করি। যেমন এখানে আই এর আগে প্লাস, এটা হয়ে গেল কত মাইনাস। আবার এখানে আই এর আগে প্লাস, এটা হয়ে যাচ্ছে কি মাইনাস, 3 এর আগে প্লাস ছিল, তো এখানে আই এর আগে ছিল মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস। আবার এখানে ছিল মাইনাস, এটা হয়ে গেল কত প্লাস। আবার এখানে ছিল মাইনাস, এটা হচ্ছে প্লাস, এখানে ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই ধরনের ম্যাট্রিক্স গুলাকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বলি, মানে আগের যে আমরা ম্যাট্রিক্সটা শিখলাম সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? ট্রান্সপোজ করব। কিভাবে ট্রান্সপোজ করব আমরা শিখেছি। ট্রান্সপোজ করাটাকে, ট্রান্সপোজ করাটা হচ্ছে তুমি এখানের যে কলামটা দেওয়া আছে এটাকে তুমি সারি বানিয়ে দাও। হলো একটা কলাম, প্রথম যে কলামটা আছে এটাকে আমরা প্রথম সারি বানালাম, আবার দ্বিতীয় যে কলামটা আছে এটাকে আমরা দ্বিতীয় সারি বানালাম, আবার তৃতীয় যে কলামটা আছে এটাকে আমরা তৃতীয় সারি বানালাম। এবার আমরা দেখলাম যে অনুবন্ধী ম্যাট্রিক্সে প্রথমে রূপান্তর করলাম, তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর ট্রান্সপোজ করলাম। এবার আমরা দেখি যে এই কাজগুলো করার পর, মানে একবার অনুবন্ধী আর একবার ট্রান্সপোজ করার পর যে ফলাফলটা এসেছে এই ফলাফলটা একেবারে এর যে ফলাফল এই ফলাফলের সমান হয়ে যাচ্ছে। যদি এই ধরনের ঘটনা কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঘটে তবে আমরা এটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপর আমাদের পরবর্তী ম্যাট্রিক্সটি হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। 24 নম্বর যে ম্যাট্রিক্সটি আমরা বাছাই করেছি এটা হচ্ছে গিয়ে লম্ব ম্যাট্রিক্স। যদি তুমি একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করো এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পর ফলাফল আইডেন্টিটি পাও, আইডেন্টিটি বলতে আমরা I3 কিংবা I2 পেতে পারি। 3 into 3 এর ক্ষেত্রে আমরা I3 পেতে পারি, আর 2 into 2 এর আকারের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে I2 ফলাফল পাবো। এক্ষেত্রে যদি কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে গুণ করে আমরা আইডেন্টিটি ফলাফল পাই সেটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলি। যেমন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করে এই ম্যাট্রিক্সটার সাথে আবার গুণ করি তাহলে আমরা কিন্তু একটা অবেদক ম্যাট্রিক্স পাবো। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে যে লম্ব ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে কোন ম্যাট্রিক্স, দুইটি ম্যাট্রিক্স এর মধ্যে যদি কি চিহ্ন থাকে, এখানের মধ্যে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে বুঝে নেবে ম্যাট্রিক্সটি হচ্ছে কি সমতা। তো এখানের মধ্যে
এ এবং আলফা এর সমান হবে, মানে প্রথম দুটি উপাদান সমান হবে, বি এবং বিটা সমান হয়ে যাবে। আবার দ্বিতীয় যে সারিটি আছে এখানের ক্ষেত্রে সি এবং গামা এই দুইটা সমান, আবার ডি এবং এই যে ডেল্টা এই দুইটা কিন্তু সমান, আবার ই এবং এখানের ফাই এই দুইটা সমান, আবার এফ এবং এখানের সাই এই দুইটা কিন্তু সমান। মানে স্ব স্ব পজিশনের উপাদানগুলো দুইটা ম্যাট্রিক্সের স্ব স্ব পজিশনের উপাদানগুলো পরস্পর কি হবে, সমান হবে। এইগুলো আমরা অনেক অঙ্ক করার ক্ষেত্রে ম্যাট্রিক্সের সমতাকে ব্যবহার করি। একটা উদাহরণ আমরা ম্যাট্রিক্সের সমতার জন্য নিয়েছি, যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4x মাইনাস এর 6 আর 7x প্লাস এর 9। এখানে হচ্ছে গিয়ে একটা কলাম 5 এবং 13 এর মধ্যে, যেহেতু এখানে মধ্যে চিহ্নটা দেওয়া আছে ইকুয়াল, তাহলে ম্যাট্রিক্স দুটি কি, সমতা। ম্যাট্রিক্স দুটি সমতা মানে এই উপাদানটি এই উপাদানের সমান এবং এই উপাদানটি হচ্ছে এই উপাদানটির সমান। আমরা লাইনটাকে এইভাবে লিখেছি যে 4x মাইনাস 6 ইকুয়াল টু 15, 7x প্লাস 9y ইজ ইকুয়াল টু 13। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়ম পড়ব। যোগ এবং বিয়োগ দুইটাই কিন্তু একই নিয়ম। যদি যোগ চিহ্ন থাকে আমরা যোগ করব, আর বিয়োগ থাকলে আমরা এখানের মধ্যে বিয়োগ করব। তো কি ঘটনাটি ঘটলো এখানের মধ্যে, একটা শর্ত, তেমন কঠিন কোনো বিষয় না, যে ম্যাট্রিক্স এর যোগ এবং বিয়োগের শর্ত হচ্ছে যে তাদের অর্ডার সমান হতে হবে, তাদের অর্ডার সমান হতে হবে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত হচ্ছে কি, তাদের অর্ডার সমান হতে হবে। যদি আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, যে কি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আকারটি দেখো 2 ইন্টু কতটা সারি, 1 2 3, কলাম 3টা, তার মানে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2 ইন্টু 3। আবার এখানে আরেকটা ম্যাট্রিক্স নিলাম 1 2 2, আবার এখানের মধ্যে সারি কয়টা, 1 2 3, তিনটা সারি। এরকম ভাবে অর্ডার দুইটা যদি ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে, অন্যথায় যোগ বিয়োগ হবে না। তো আমরা এখানে দেখলাম যে এই ম্যাট্রিক্সটি এবং এই ম্যাট্রিক্সটির অর্ডার দুইটা সমান, তাহলে আমরা এখানে যোগ অথবা বিয়োগ যাই থাকুক না কেন আমরা করতে পারবো। তাহলে এক্ষেত্রে এর হিসাব নিকাশ হবে এই এম এর সাথে, যোগ থাকলে তুমি যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। আবার বি এর হিসাব হবে এই এন এর সাথে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। সি এর হিসাব হবে ও এর সাথে, যোগ থাকলে যোগ এবং বিয়োগ থাকলে বিয়োগ। মানে ম্যাট্রিক্স দুইটার স্ব স্ব উপাদানগুলোর মধ্যে, পজিশনের উপাদানগুলোর মধ্যে যোগ এবং বিয়োগ হবে। ই এর কাজ হবে ই পি এর সাথে, আর এফ হবে এই কিউ এর সাথে, আর জি হবে এখানের আর এর সাথে। আমরা এরকম ভাবে যোগ অথবা বিয়োগ থাকলে আমরা যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো। আর তোমাদের বোঝার জন্য বা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা অঙ্ক এখানে মধ্যে দিয়েছি, যে এর মান দেওয়া আছে, এগুলো এগুলো হচ্ছে এর মান। এখানে একটা এর সমীকরণ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এখানে একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বললাম যে এখানের মধ্যে এ প্লাস বি এবং এ মাইনাস বি নির্ণয় করে দেখাও। দেখো এখানের মধ্যে এ প্লাস বি নির্ণয় করার ক্ষেত্রে শুরুতে আমরা এর মান লিখলাম প্লাস বি এর মান লিখলাম। এখন আমরা এই 8 ছিল, এখানে 4 এর সাথে যোগ হবে, যেহেতু আমরা যোগের কাজ করছি এখানে যোগ হবে। তো এখানে যদি মাইনাস, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। আবার 4 এর সাথে এই 6 এর যোগ আমরা এখানে যোগ করেছি, মাইনাসের 1 এর সাথে এই প্লাসের 2 যোগ, তো আমরা এখানে -1 +2 করেছি। এই 0 এর সাথে এখানের 1 এর যোগ, আর এই 1 এর সাথে এই 3 এর যোগ, আবার 3 এর সাথে এখানের 7 এর যোগ, 5 এর সাথে এখানের 5 যোগ, 4 এর সাথে 4 যোগ, আবার এই 8 এর সাথে এই 1 যোগ। মানে আমরা স্ব পজিশন দুটির ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের স্ব পজিশনের উপাদানগুলোর মধ্যে যোগ করেছি। এখন আমরা সিম্পল যোগ বিয়োগ করবো। ইকুয়েশন এই 8 থেকে 4 গেলে 4, আর 4 6 যোগ করলে এখানে 10, এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করলে কত আসবে, 1 আসবে। আবার এখানের মধ্যে ক্যালকুলেশন করলে 1, এখানে ক্যালকুলেশন করলে 4, এখানে ক্যালকুলেশন করলে 10, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 10, এখানে আসছে 8, এখানে আসছে 9। আশা করি সবাই বুঝেছো, এগুলো সাধারণ নিয়ম, তোমরা অনেক পড়েছো। তো আমরা পরবর্তীতে দেখি এ মাইনাস বি এর ক্ষেত্রে কি ঘটনাটি ঘটবে। তবু একই ধরনের কাজ, তুমি দুইটা ম্যাট্রিক্স লিখে মধ্যে বিয়োগ চিহ্ন দিবে, এবার স্ব ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করবে। এখানে 8 এর সাথে 4 মাইনাসের 4 বিয়োগ, আবার 4 থেকে 6 বিয়োগ, -1 থেকে 2 বিয়োগ, আবার এই 0 থেকে কি 1 বিয়োগ, আবার এই 1 থেকে 3 বিয়োগ, আবার এখানে 3 থেকে এ 7 বিয়োগ, এই 5 থেকে এ 5 বিয়োগ, এই 4 থেকে এ 4 বিয়োগ, আবার এই 8 থেকে -1 বিয়োগ। তো এখানে আমরা সাধারণ ক্যালকুলেশন করলে এই দুইটার কাজ করলে এখানে 8 মাইনাসে মাইনাসে হয়ে যাবে 4, 8 আর 4 যোগ করলে হয়ে যাবে কত, 12।
4 থেকে 2 বিয়োগ করলে -2, আর এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করলে -3। এখানে আসবে -1, এখানে আসবে -2, এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে -4, এখানে আসবে 5 থেকে 5 গেলে 0, এখানে 4 থেকে 4 গেলে 0, আর এখানে 8 থেকে 1 গেলে আসলো কত, 7। এখন আমরা ম্যাট্রিক্সের গুণন নিয়ে কথা বলবো। তো এখানে দেখো ম্যাট্রিক্সের গুণন নিয়ে আমরা যে ম্যাট্রিক্সের গুণ হওয়া করার ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। এখানে আমি দুইটি কলাম লিখেছি, দুইটি শর্ত লিখেছি। শিক্ষার্থীরা তোমরা এটাকে বাদ দিবে, এই কলামটা সঠিক হয়নি, এই কলামটা বাদ যাবে। প্রথম কলামটি আর প্রথম যে শর্তটা, ওই শর্তটা ঠিক আছে, এই শর্তটি বাদ যাবে। তো প্রথম শর্তটাতে কি বলা হয়েছে যে প্রথমটির কলাম সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান। তো এই শর্তটা যদি সিদ্ধ করে তাহলে আমরা এই ম্যাট্রিক্স দুটার মধ্যে গুণ করতে পারবো। তো কি হয়েছে এখানের মধ্যে, প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে বি। প্রথম ম্যাট্রিক্সের কি বলেছি, এখানের মধ্যে দেখো কলাম সংখ্যা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের বলেছি সারি সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1, 2, মানে প্রথম ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা, মানে 1 নম্বর ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা, এবং 2 নম্বর যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1, 2। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা মানে রো নাম্বার, দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা হচ্ছে 2। যেহেতু এটা মান দুই উভয় ক্ষেত্রেই সমান হয়েছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্স দুইটার মধ্যে গুণ করতে পারবো। তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা যাচাই করা। তো যদি কোন শর্তে ম্যাট্রিক্সটি গুণ হবে, বা এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে কিনা, এই ধরনের শর্ত তোমাকে পরীক্ষার হলে দিতে পারে। তখন তুমি কি করবে, প্রথম ম্যাট্রিক্সটির কলাম দেখবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি দেখবে। যদি মান দুটি সমান হয় তাহলে তুমি বলে দিবে যে এখানে ম্যাট্রিক্স দুটির মধ্যে গুণ করা সম্ভব। এখন আমরা গুণের প্রসেসটা একটু দেখি। দেখো গুণের প্রসেসটা তোমরা কিভাবে শুরু করবে, আমি কিভাবে তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে প্রথম ম্যাট্রিক্সের যে কি আছে সারি, এই প্রথম ম্যাট্রিক্সের সারিটাকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যতগুলো আছে অতবার সাজাবো। কিভাবে সাজালাম, এই যে প্রথম ম্যাট্রিক্সের যে সারি মান দুটো হচ্ছে 1 এবং হচ্ছে গিয়ে 2, তাহলে আমরা এই 1 ইন্টু লিখবো, একবার 2 ইন্টু লিখবো, আবার 1 ইন্টু লিখবো, 2 ইন্টু লিখবো, আবার 1 ইন্টু লিখবো, 2 ইন্টু লিখবো। এবার কাজটা আমরা কয়বার করেছি দেখো তো, এখানে একবার করেছি, এখানে একবার করেছি, আর এখানে একবার করেছি, তার মানে 3বার। কেন 3বার করলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যতবার থাকবো ততবার আমরা কাজগুলা করব। তাহলে এখানে সারি 3বার আছে, কলাম প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যতবার আছে ততবার আমরা কাজ করবো। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে 3বার, 1, 2, 3, তাহলে আমরা 3বার করলাম। এবার গেল আমাদের প্রথম লাইনের কাজ। দ্বিতীয় লাইনে তুমি আবার প্রথম ম্যাট্রিক্সের যে এই সারির মানগুলো আছে 3 এবং 4, এটাকেও করবে 3 ইন্টু, আবার লিখবে +4 ইন্টু, আবার এখানে লিখবে 3 ইন্টু +4 ইন্টু, আবার এখানে লিখবে 3 ইন্টু +4 ইন্টু। কিভাবে করলাম আমরা 3বার, কারণ হচ্ছে এখানে কলাম আছে 3টা, সো আমরা 3বার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার কাজগুলা করলাম। প্রথম সাজানো আমাদের এরকম হবে। দ্বিতীয় সাজানো হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম হিসাবে, দ্বিতীয় সাজানো হবে প্রথম ম্যাট্রিক্সের, দুঃখিত, দ্বিতীয় সাজানো হবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হিসেবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হিসেবে আমরা সাজাবো, প্রথম ম্যাট্রিক্সের সারি হিসেবে সাজালাম, এখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হিসেবে সাজাবো। কিভাবে সাজাবে, এই 3, 6 কে প্রথমে লিখবে, তো লিখবে এখানে 3, এখানে 6, আবার এখানে 3, এখানে 6। প্রথম অংশের কাজ গেল। এবার আমরা করবো দ্বিতীয় অংশের কাজ, 4 এবং 7 নিয়ে। এখানে হবে 4, এখানে হবে 7, আবার এখানে হবে 4, এখানে হবে 7। গেল আমাদের দ্বিতীয় যে কলাম আছে তা নিয়ে। এবার তৃতীয় কলাম নিয়ে, এবার প্রথমে হবে 5, তারপরে 8, এখানে 5, তারপরে 8। প্রসেসটা আমি তোমাদের সুবিধার জন্য আরো একবার বলি, একটু দেখো। প্রথমত তুমি এই ম্যাট্রিক্সটার সারিকে সাজাবে, সারিকে নিয়ে কাজ করবে, তখন 1 ইন্টু আর হচ্ছে 2 ইন্টু, 1 ইন্টু, 2 ইন্টু, 1 ইন্টু, 2 ইন্টু, 3বার করলাম, কারণ এখানে সারি আছে, কলাম ছিল 3টা। এরকম ভাবে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আবার এভাবে সাজাবো 3 এবং 4 দিয়ে, 3 ইন্টু +4 ইন্টু, সাথে কিন্তু ইন্টু চিহ্নটা লাগবে, যে 3 ইন্টু +4 ইন্টু, 3 ইন্টু +4 ইন্টু। এতটুকু করার পর এবার আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হিসেবে সাজাবো 3 এবং 6 কে। 3 দিলাম এখানে, 6 দিলাম এখানে, আবার 3 দিলাম এখানে, 6 দিলাম এখানে, নিচের লাইনে এবং উপর লাইনে, উপর লাইনে আমরা
এই কাজটা করবো। আবার দ্বিতীয় কলামটাকে নিয়ে 4 দিলাম আর 7 দিলাম, 4 7। আবার তৃতীয় কলামটাকে নিয়ে 5 8 5 8, এরকম ভাবে আমরা সাজাবো হচ্ছে গুণের কাজ। আবার বাকি কাজগুলো তোমরা পারবে। 3 একে 3, 3 6 দ্বিগুণে এখানে হচ্ছে 12। আবার 4 একে এখানে হচ্ছে 4, আর 7 দ্বিগুণে এখানে হচ্ছে 14। 5 একে 5, আর এখানে 8 দ্বিগুণে 16। 3 তিরিকে এখানে 9, আর 4 6 এখানে 24। 3 4 12, আর এখানে হচ্ছে 4 7 28। 3 5 এখানে 15, আর এখানে 4 8 32। এবার আমরা করব হচ্ছে যোগের কাজ। এই দুইটাকে যোগ করলে আমরা পেলাম কত? 15। এই দুইটাকে যোগ করলে পেলাম 18। এই দুইটাকে যোগ করলে পেলাম 21। আর এই দুইটাকে যোগ করলে পেলাম 33। এই দুইটাকে যোগ করলে 40। এই দুইটাকে যোগ করলে 47। এটা হচ্ছে আমাদের গুণফলের যে আকার, ম্যাট্রিক্স আকার, এই ফলাফলটা। এখন তোমরা একবার একটা মান নিয়ে একটু এই সেম প্রসেসে একটু ট্রাই করবে। এই দুইটা মানকে নিয়ে এখানে এর মান দিলাম, আর বি এর মান দিলাম। তোমরা এ বিটাকে একটু নির্ণয় করে দেখবে যে কি ফলাফল আসে। সেম প্রসেসে তোমরা একটু দেখবে কিভাবে করবে। এখানে কিন্তু প্রথম যে ম্যাট্রিক্সটি আছে, এখানে প্রথম ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা আগে তুমি এটা যাচাই করে নেবে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কি হয়েছে, এখানের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কতটি? 1 2 3। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 2 3। তার মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব। বাকি প্রসেসটা এরকম ভাবে তোমরা কাজটা করবে। এবার আমরা ম্যাট্রিক্সের গুণনটাকে দেখি। তোমাদেরকে যে অঙ্কটা দিলাম এটা কিনা আমরা কাজ করেছি। তোমরা তোমাদের ফলাফলের সাথে এটাকে মিলিয়ে দেখবে। দেখো এখানের মধ্যে এর মান নিলাম এ এবং বি। এ এবং বি নিয়ে আমরা এ বির মান বের করলাম। এখানে এ লিখলাম, আর এখানে বি ম্যাট্রিক্সটা, দুইটা ম্যাট্রিক্সকে আমরা লিখলাম। তো এখান থেকে আমরা কাজ শুরু করলাম। কি, এখানের প্রথমত আমরা এই সারিটাকে সাজাবো। 8 ইন্টু প্লাস 4 ইন্টু, তারপর যেহেতু এটা মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে কাজটা করে নেবো। -1 ইন্টু, কারণ প্লাস ছিল এখানে, প্লাস মাইনাসে এখানে ফলাফলে কিন্তু মাইনাসই থাকবে। তারপর আমরা এটাকে আবার সাজাবো যে 8 ইন্টু প্লাস 4 ইন্টু -1 ইন্টু, আবার 8 ইন্টু প্লাস 4 ইন্টু -1 ইন্টু। তিনবার কেন করলাম? কারণ এটার কিন্তু কলাম সংখ্যা 3। পরবর্তীতে আমরা এটার কলাম সংখ্যা অনুযায়ী বাকি কাজটা করব। তাহলে আমাদের প্রথম লাইনের কি গেল, যে এই সারিটাকে নিয়ে কাজ করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইনের সারিটাকে নিয়ে কাজ করব। 0 লিখে ইন্টু লিখবে, তারপরে এই জায়গায় 1 ছিল 1 ইন্টু লিখবে, আর এখানে 3 ছিল 3 ইন্টু লিখবে। গেল। এখানের ইউ কাজটা আবার এখানে করবে 0 ইন্টু প্লাস 1 ইন্টু প্লাস 3 ইন্টু, তারপর 0 ইন্টু প্লাস 1 ইন্টু প্লাস 3 ইন্টু। এই কাজগুলা করলে আমাদের দ্বিতীয় যে সারিটা আছে এটা নিয়ে কাজ করা হয়ে গেল। এবার তৃতীয় সারিকে সেম একইভাবে 5 ইন্টু প্লাস 4 ইন্টু প্লাস 8 ইন্টু, 5 ইন্টু প্লাস 4 ইন্টু প্লাস 8 ইন্টু, 5 ইন্টু প্লাস 4 ইন্টু প্লাস 8 ইন্টু। তিনবার কি করেছি, কারণ এখানের মধ্যে সারি ছিল তিনটা। এখানে যদি সারি আরো একটা থাকতো আমরা আরো একটা পার্ট ওই পাশে করতাম, কিন্তু নাই, আমরা তিনটা আছে, আমরা তিনটা কাজই করব। এখন আমরা এটার কলাম নিয়ে কাজ করব। তো এটার কলাম নিয়ে কাজ করলে প্রথমে আসবে -4, তারপরে আসবে 1, তারপরে আসবে 5। গেল। আবার সেম -4 1 এবং 5, আবার -4 1 5। প্রথম কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় যে কলাম আছে এটা নিয়ে কাজ করব। প্রথম বসবো 6, তারপরে আমরা 3 বসাবো, তারপরে বসাবো হচ্ছে 4। 6 আবার 3 আবার 4, আবার এখানে 6 এখানে 3 এখানে 4 বসাবো। গেল আমাদের দ্বিতীয় কলামের কাজ। এবার তৃতীয় কলামের কাজ কি হবে, প্রথমে বসবে 2, তারপরে আমরা বসাবো 7, তারপরে বসাবো 1। সেম এখান থেকে 2 7 1 নিয়ে আমরা এখানে বসালাম 2 7 1 2 7 1। তাহলে আমাদের গেল তৃতীয় যে কলামটি আছে কলামের কাজ। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করব। 4 8 32, এখানের মধ্যে প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4, আর এখানে হচ্ছে গিয়ে 5 একে 5। আবার এটাকে কাজ করেছি যে 6 8, এখানে 48, আর এখানে 3 4 12, আর এখানে 4 একে 4, এখানে 8 দ্বিগুণে 16, 4 7 28, আর এখানে একে একে 1। এই কাজটা হলো। এরপর আমরা সেম একই কাজ, 0 কে দিয়ে কোনো কিছুকে গুণ করলে ফলাফল 0ই আসে। আবার একে আর একে গুণ করলে এখানে 1 একে 1 ফলাফল আসলো। আর এখানে 3 আর 5 গুণ করলে 3 5 15 আসলো। তারপর এখানের মধ্যে আমরা 0 আর 6 গুণ করলে 0, আবার 1 আর 3 1, আর হচ্ছে 3 4 12। মানে বাকি কাজগুলো আমরা সাধারণ ক্যালকুলেশন করব, তোমরা স্বাভাবিক ক্যালকুলেশন গুলা করে নিবে। তারপর
এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, -33, কারণ এখানে 32 আর 5 যদি যোগ করি তাহলে কিন্তু -37 আসে, আর -37 থেকে +4 বিয়োগ করলে -33, এই 33 মানটা থাকবে। আবার এই সবটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 56, এই সবটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 43। এগুলো একবারে সিম্পল হিসাব, আশা করি তোমরা পারবে। এটা হচ্ছে তোমার অঙ্কের রেজাল্ট। তো গুণফলের মাত্রা তোমাকে বলা হতে পারে অনেক সময় যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যে আসবে, এই গুণফলের মাত্রাটা কি হতে পারে। শর্ট টেকনিক হলো প্রথমটার সারি সংখ্যাকে লিখে দিবে, দ্বিতীয়টার কলাম সংখ্যাকে গুণ আকারে লিখে দিবে। দেখো প্রথমটার সারি কত ছিল এখানের মধ্যে, যে প্রথমটার সারি ছিল 1 2 3, মানে প্রথমটার সারি হচ্ছে কত 1r, মানে প্রথমটার র নাম্বার হচ্ছে 3। আবার দ্বিতীয়টার হচ্ছে কি বের করতে হবে, কলাম সংখ্যা 1 2 3, তার মানে দ্বিতীয়টার হচ্ছে গিয়ে কলাম সংখ্যা, তাহলে কতটি 3টি। তাহলে ম্যাট্রিক্সের আকারটি দাঁড়াবে 3 × 3। দুইটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে প্রথমে বলা হতে পারে যে তাদের মধ্যে গুণ হবে কিনা। তুমি তাদের গুণ হওয়া বিষয়টাকে আগে নিশ্চিত করবে, কি কাজ করলে তোমার গুণ হবে এই শর্তটাকে প্রয়োগ করবে। তারপর তুমি তোমাকে প্রশ্ন বলতে পারে যে গুণফলের মাত্রা কত হবে, তখন তুমি দেখবে যে এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার সারি নাম্বার কতটি এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে তার কলাম নাম্বার কতটি, দুইটি নাম্বার এখানে বসিয়ে দিবে, তাহলে গুণাকার বসালে এটাই হবে গিয়ে মাত্রা। তো এখানে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার মাত্রা কিন্তু 3 × 3 আমরা পেয়েছি, এখানে 3টা সারি এবং 3টা কলামের আমরা মাত্রা পেয়েছি। আশা করি বুঝেছো। তারপর আমরা দেখব ম্যাট্রিক্সের নির্ণায়ক। আমি শুরুতে একটা টপিক্সের নির্ণায়কের বিষয়টা কিছু এসেছিল, আমি তবু তোমাদেরকে আরো একটু বিস্তারিত বলবো যে ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 2 × 2 আকারের কোনো ম্যাট্রিক্স থাকে, এখানে 2 × 2 আকারের কোনো ম্যাট্রিক্স যদি তোমাকে দেওয়া হয়, তবে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কোনো কারণে বের করার যদি প্রয়োজন হয়, তখন তুমি কি করবে, যে এই যে কর্ণটা, এটার নাম দিয়েছি কিন্তু আমরা মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের মান মানে এই দুইটার গুণফল, মুখ্য কর্ণ দুইটার উপাদানের যে গুণফল, এই গুণফলটাকে সামনে লিখবে, মাইনাস দিবে, দিয়ে গৌণ যে কর্ণটি আছে এই কর্ণ দুইটার গুণফল, এই গুণফল দুইটাকে তুমি পিছনে লিখবে। এবার একটা থেকে একটা বিয়োগ করলেই তোমার মান চলে আসবে। এটা সিম্পল একটা অঙ্ক দিয়ে আমরা একটা উদাহরণ দেই। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের উপাদান 3 4 -2 5, এই ম্যাট্রিক্সটির মান কত আমরা বের করব। তো এই ম্যাট্রিক্সটির মান বের করার জন্য আমরা প্রথমত এই দুইটা কর্ণকে গুণ করলাম, 3 × 5 মাইনাস দিলাম, তারপর এই দুইটা কর্ণকে গুণ করলাম, তাহলে ফলাফল আসবে কত, দেখো তো এখানে 3 5 কত 15, আর এখানে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে কত হলো, দুঃখিত, এখানে 3 5 15 হবে। দেখো এখানে 3 এবং 5-এর গুণফল 3 5 15, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 4 দ্বিগুণে কত এখানের মধ্যে 8, তাহলে ফলাফলটা আসলো কত 15 এবং 8-এর যোগফল কি এখানের মধ্যে 23। তাহলে আমরা আশা করি 2 × 2 আকারের সব ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা নির্ণয় করতে পারবো। তবে এখানে যদি ম্যাট্রিক্স আকারটা এই ধরনের থাকে আর এটা নির্ণায়কের আকার হবে এই ধরনের। তো আমরা এখন পরের অংশটা দেখি। যদি 2 × 2 আকার বাদে 3 × 3 আকারের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে, তখন তুমি কি করবে, 3 × 3 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি সর্বপ্রথম যে এখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানের মধ্যে A11 A12 এবং A13, আর এখানে দেওয়া আছে A21, এই যে উপাদানগুলো দেওয়া আছে আমরা এই উপাদানগুলোকে নিয়ে কাজ করব। কি কাজ করব, শুরুতে আমি জেনারেল ফর্মুলা আকারে তোমাদের জন্য লিখেছি যে প্রথমে এইখানে একটা উপাদান আছে, এই উপাদানটা হচ্ছে A11, আমরা A11 টিকে রাখবো। তো A11 টিকে রাখলে প্রথম সারির প্রথম কলাম বাদ যাবে, তাহলে এখানে যে অংশটা থাকবো এটাকে আবার ম্যাট্রিক্স আকারে নির্ণায়ক আকারে লিখবো। দুঃখিত, ম্যাট্রিক্স নয়, আমরা নির্ণায়ক আকারে লিখবো, এখানের মধ্যে আমরা নির্ণায়ক চিহ্ন ব্যবহার করব। তারপর কি দেবো, এখানের মধ্যে মাইনাস ব্যবহার করব, মাইনাস লিখে দ্বিতীয় এখানে যে ভুক্তিটি আছে আমরা এই ভুক্তিটিকে লিখবো A12। যদি আমরা এখানে A12 লিখি তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামটি বাদ যাবে। প্রথম সারি দ্বিতীয় কলাম বাদে যে ভুক্তিগুলো আছে A121 A23 এবং A31 A33, আমরা এগুলো নিয়ে আরেকটা নির্ণায়ক আকার গঠন করব। তারপর আমরা তৃতীয় লাইনের যে প্রথম কলামের যে প্রথম উপাদানটি আছে A13, এটা লিখবো। এটা লিখলে প্রথম সারি এবং প্রথম কলাম এই দুইটা বাদ যাবে, বাদ গেলে এখানের যে অংশটা থাকে
A21 A22 A31 A32 এটাকে আমরা এখানে ম্যাট্রিক্স আকারে নির্ণায়ক আকারে লিখবো। তো এখানে আমরা এই প্রসেসে যে কোনো ম্যাট্রিক্স 3x3 কলামের যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। আর এখানে যে নির্ণায়ক গুলো আছে এগুলো হবে 2x2 আকারের যে ম্যাট্রিক্স এর নির্ণায়ক আমরা নির্ণয় করছিলাম এরকম ভাবে সেম, এই দুইটার গুণফল বিয়োগ হচ্ছে এই দুইটার গুণফল, আবার হবে এই দুইটার গুণফল বিয়োগ হবে এই দুইটার গুণফল, আবার হবে এই দুইটার গুণফল বিয়োগ হবে এই দুইটার গুণফল। তো আশা করি বুঝেছো। এখন আমরা একটা প্র্যাকটিস করি, এটা প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ার কিছু পাবো। দেখো এখানের মধ্যে প্র্যাকটিসের মধ্যে আমরা কিভাবে দেখাই যে এর মান দেওয়া আছে এটা, তখন এখানে প্রথম যে উপাদানটি আছে এটা হচ্ছে গিয়ে টু, টু লিখলাম। টু এর মধ্যে আমরা প্রথম সারি এবং প্রথম কলামটিকে বাদ দেবো, তাহলে বাকি যে অংশটা থাকবো এটাকে আমরা ম্যাট্রিক্স এর আকারে নির্ণয়কের আকারে লিখলাম। তারপর এখানের মধ্যে দ্বিতীয় যে ভুক্তিটি আছে এটা হচ্ছে গিয়ে মাইনাস আকারে লিখতে হবে, মাইনাসের ওয়ান। তো এখান থেকে প্রথম যে দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ দেবো, বাদ দিলে 0 - 2 1 4 এই মানগুলো থাকবে, 0 - 2 এবং 1 4 নিয়ে আমরা একটা নির্ণয়ক আকার গঠন করব। তারপর হচ্ছে কত এখানের মধ্যে ওয়ান, ওয়ানটাকে লিখলে এখানের মধ্যে হলো ওয়ান, ওয়ান যদি লিখি প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তাহলে 0 5 1 - 3 এটা থাকবে। তো এখান থেকে আমরা বাকি ক্যালকুলেশন গুলো করবো স্বাভাবিক নিয়মে। এখানে টু, টু লিখলাম, 4 5 20 আর হচ্ছে গিয়ে এখানের মধ্যে কি হবে, একটা কিন্তু মাইনাস আছে সূত্রের মধ্যে, তো এখানে গুণ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস, আর এখানের যে সূত্রের মাইনাস আসলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, তাহলে এখানের মধ্যে 3 দ্বিগুণে 6 লিখলাম। এবার এখানের মাইনাসের ওয়ান যেভাবে আছে সেভাবে রাখবো। তো 0 এবং 4 গুণ করলে কিন্তু 0, তো এখানের মধ্যে 1 এবং 2 গুণ করলে 2, কিন্তু মাইনাসটা আর এখানে একটা মাইনাস ছিল সূত্রের, মাইনাসে মাইনাসে হয়ে গেছে, হয়ে যাচ্ছে এখানের মধ্যে প্লাস। তারপর এখানে প্লাসের ওয়ান লিখলাম, এই 0 এবং -3 এই দুইটার মধ্যে গুণ করলে 0 হবে, আর 5 আর 1 গুণ করলে 5, এখানে সূত্রের মাইনাস বসবে। তারপরে আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করলাম, এখানের মধ্যে একটা ফলাফল পেলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো পারবে, বাকিগুলো স্বাভাবিক ক্যালকুলেশন, এজি ক্যালকুলেশন এগুলো তোমরা প্রতিনিয়তই করো। এখন আমরা শিখবো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া দেওয়া আছে এ, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, ম্যাট্রিক্সে উপাদান দিচ্ছে 3 - 4 2 - 2 1 0 - 1 1 0। এই ম্যাট্রিক্সটির এ ইনভার্স নির্ণয় করো, মানে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য বলা হয়েছে। এখানে আমরা সমাধানে দেওয়া আছে লিখে, যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা লিখলাম এ সমান এত। তখন আমরা এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট নির্ণয় করব, মানে নির্ণায়কের মান বের করব। তখন এর নির্ণায়ক হচ্ছে গিয়ে এখানে এ, যে এই চিহ্নটা দিবে উভয় পাশে নির্ণায়কের চিহ্ন দেওয়ার পর আমরা এখান থেকে যেভাবে আগে যে তিনটা উপাদান থাকে কিভাবে নির্ণায়ক করতে হয় তা দেখেছি। এই নিয়মে আমরা মানে এই নিয়মটাতে আবার নির্ণায়ক বের করব। তো এখানের মধ্যে নির্ণায়কটা হচ্ছে যে 3 তুমি লিখবে প্রথমত, এখানের মধ্যে 3 দেওয়া আছে, তো তুমি 3 লিখবে। লেখার পর প্রথম সারি প্রথম কলাম বাদে যে ও ভুক্তিগুলো আছে তার যে নির্ণায়কের মান বের করব। তারপর আমরা মাইনাস লিখবো, মাইনাস লিখে এই যে -4 ছিল এটা লিখবো এখানের মধ্যে। তাহলে এখানে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদে যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো নিয়ে আমরা আরেকটা ডিটারমিনেন্ট নির্ণায়কের আকার তৈরি করব। তারপর আমরা করব হচ্ছে এখানে যে 2 ছিল এই প্লাসের 2টা লিখবো, লেখার পর প্রথম সারি তৃতীয় কলাম বাদে যে ভুক্তিগুলো আছে এগুলো নিয়ে আরেকটা নির্ণায়ক আকার তৈরি করব। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। 3 এর 3 মুখ্য কর্ণ মানে 1 এবং 1, এটার থেকে আমরা বিয়োগ করব হচ্ছে গিয়ে 1 আর শূন্যের গুণফল, গেল আমাদের প্রথম পার্টের অংশটা। এবার দ্বিতীয় পার্টে আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাসের 4 পাচ্ছি, আর এখানে হবে কত -1 আর 2 গুণ করলে -2, 1 এবং 0 গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 0, আর এখানে প্লাসের 2 যেভাবে আছে সেভাবেই এখানে এই দুইটার গুণফল 2 একে 2, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু এই সংখ্যাটার আগে প্লাস এবং এই সংখ্যাটার আগে প্লাস, মাইনাসে মাইনাসে দুঃখিত মাইনাস, দুটোর আগে কিন্তু মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। এখানের মধ্যে এই 1 এবং হচ্ছে -1 এই দুইটাকে গুণ করলে কিন্তু ফলাফল আসবে -1, আর -1 আর সূত্রের -1 গুণ হয়ে হয়ে গেল +1। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখানে থাকবে 1, 1 এবং 3 এর গুণফল কত 3, 4, 4 আর হচ্ছে কি এখানের মধ্যে এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 4 দ্বিগুণে কত এখানের মধ্যে 8, আর এখানে এই দুইটাকে যোগ করলে কত 3,
তিন দ্বিগুণে এখানের মধ্যে কত হবে? 6। তিন দ্বিগুণে এখানে 6। এবার আমরা এই সম্পূর্ণ অংশটাকে যদি ক্যালকুলেশন করি, ফলাফল আসবে 1। আর 1 কি? শূন্য এর সমান না। তাহলে শূন্য এর সমান না হলে বা ফলাফল শূন্য না আসলে আমরা এটাকে বলি কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমার এখানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর কোন ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় তবেই আমরা এই ম্যাট্রিক্সটা থেকে নির্ণায়ক বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। তোমাকে অনেক সময় এতটুকু প্রশ্ন দিতে পারে যে সৃজনশীলের মধ্যে 1 নং এর বা ক নং এর যে প্রশ্নটা আছে, এই ক নং প্রশ্নের মধ্যে তোমাকে এটা বলা বলা হতে পারে যে ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব কিনা বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কিনা, তখন তুমি এতটুকু পর্যন্ত পড়বে। অনেক প্রশ্নের মধ্যে এই ধরনের আসে। তো আমরা শুরুতে তাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা 3x3 এবং 2x2 যাই থাকুক না কেন, আমরা ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আগে নির্ণয় করব। তো ডিটারমিনেন্ট আগে নির্ণয় করার পর আমরা এখান থেকে যদি ফলাফল ডিটারমিনেন্টের মান মানে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি শূন্য না হয়, তাহলে আমরা বুঝে নেবো এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। যদি শূন্য আসে তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে পারবো না। তো এখানের মধ্যে আমরা এখন উপাদানগুলোর সহগুণক বের করব। সহগুণক গুলো বের করব। প্রথমত আমরা নেব হচ্ছে A11, তারপরে বের করব A12, তারপরে বের করব A13। 1 দিয়ে আমরা 3টা কাজ করব। তো এরপর আমরা করব হচ্ছে 2 দিয়ে 3টা, A21, A22 এবং A23। আবার তারপর করব 3 দিয়ে 3টা, A31, A32 এবং A33। এখান থেকে আমরা 3টা সহগুণক প্রতিটা মান থেকে আমরা বের করব। এখন এই যে A11 ছিল, A11 ভুক্তিগুলোর ক্ষেত্রে আমরা কি কাজ করব? এখানের মধ্যে যে মাইনাসের 1, একটা মাইনাসের 1 লিখবো প্রত্যেক ক্ষেত্রে, মাইনাসের 1। আর এখানে যে আমরা A11 নিয়েছিলাম, এই 1 এবং 1 যোগ করে দেব। এবার এই যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা থেকে 1 1 বলতে গেলে আমরা এখানে প্রথম সারি প্রথম কলামটাকে বাদ দিয়ে দেব। 1 1 বলতে প্রথম সারির প্রথম কলাম। তাহলে যে নির্ণায়কটি আসবে আমরা এখানে এই নির্ণায়কটি লিখব। এখন আমরা এটার জেনারেল সলভ করব। কি? -1 -1 লিখলাম এবং এই 1 আর 1 এ যোগ করলে কত হলো? 2। এই 2 লিখলাম। তারপর হচ্ছে আমরা এই মুখ্য কর্ণ দুইটার গুণফল লিখলাম, মাইনাস নেব এই দুইটার গুণফল। তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, মানে শূন্য আসে আর কি। শূন্য আসলে তো আর কোনো হিসাবে আনা যাবে না। তো এখানে জোড় সংখ্যা যেহেতু প্লাস, মাইনাসের উপরে জোড় সংখ্যা প্লাস হলে এই মাইনাসটা বাদ যাবে। তখন এই 1 আর 1 এ গুণ করলে ফলাফল টোটালি আসবে 1। তারপর এখানের মধ্যে A12 উপাদানটি আমরা বের করব। A12 হচ্ছে -1 এর উপরে 1 + 2 যোগ করব। তো এখান থেকে আমরা ম্যাট্রিক্স থেকে ভুক্তিগুলো কিভাবে বের করব? যে প্রথম সারির দ্বিতীয় কলাম, 1 2 মানে হচ্ছে কি এখানে প্রথম সারির দ্বিতীয় কলাম, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে উপাদান থাকলো -2 0 -1 1। আমরা এটা লিখলাম -2 0 -1 1 1। এখান থেকে আমরা নির্ণায়কের মান বের করলাম। -1 এর উপরে হবে 3 পাওয়ার 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। আর এখান থেকে মাইনাসের 1 আর 2 গুণ করলে মাইনাসের 2, 1 আর 0 গুণ করলে এখানে হয়ে যাবে 0। তো এখানে যেহেতু বিজোড় সংখ্যা পাওয়ার, দেখো এখানে বিজোড় সংখ্যা পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে। আর 1 কিউব মানে হচ্ছে গিয়ে এখানে 1, আর এটা হচ্ছে -2। গুণ করলে ফলাফল হবে কত? -2। এখন আমরা 1 3 এর মান বের করবো। 1 3 এর ক্ষেত্রে দেখো এখানের মধ্যে -1, -1 এর উপরে পাওয়ার দিলাম 1 + 3। আর এক্ষেত্রে আমাদের বাদ যাবে হচ্ছে এই যে প্রথম সারি এবং তৃতীয় কলাম। এখান থেকে আমাদের বাদ যাবে প্রথম সারি এবং তৃতীয় কলাম। এটা বাদ দিলে এই অংশটা থাকে। আমরা এই -1 1 -1 1 নিব, এই অংশটা আমরা নিব হচ্ছে পরবর্তী ম্যাট্রিক্সটির কাজ করার জন্য। তখন কি হলো? -2 1 -2 1 -1 -1। তখন এখানে -1 এর উপরে পাওয়ার কিন্তু জোড় সংখ্যা, আর এটাকে আমরা নির্ণায়কের আকার দিই। নির্ণায়কের আকার দিলে 1 আর 2 গুণ করলে এখানে 2 আসবে, তবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে 1 আর 1 গুণ করলে 1 হবে। আর সূত্রের মাইনাস আর এখানের যে মাইনাসটা ছিল, এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে এখানে ফরম্যাট আসলো, জোড় সংখ্যা পাওয়ার থাকার কারণে 1 বসবে, আর এই দুইটাকে যোগ করলে হবে 3। 3 একে পাওয়ার হয়ে যাবে, এখানে রেজাল্ট আসবে 3।
তারপর আমরা টু টু বের করব, তখন -1 এর উপরে 2 + 1 কে যোগ করব। এখন আমরা এখান থেকে মানটাকে বের করি যে 2 1, যেহেতু আমরা 2 1 বের করেছি এখানের মধ্যে, যেহেতু আমরা 2 1 বের করেছি, 2 1 বলতে বোঝাচ্ছে আমরা দ্বিতীয় সারি এবং হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় সারি এবং এখানের প্রথম কলাম, আমরা এই দুইটাকে বাদ দেবো। বাদ দিলে আমাদের থাকবে কত, এখানের মধ্যে থাকবে হচ্ছে -4, এবং এখানের মধ্যে থাকবে -4 টু, দেখো আমরা যদি বাদ দিই -4 টু -1 আর হচ্ছে গিয়ে 1, এই ধরনের আকারটা আমাদের থাকবে। আমরা এই আকারটাকে পরবর্তী পৃষ্ঠার মধ্যে বসাবো। তো এখানে পরবর্তী পৃষ্ঠায় আমরা এই আকারটাকে বসালাম যে -2 1 -4 টু -1 1, এটাকে আবার আমরা জেনারেল ভাবে কাজ করব। মাইনাসের উপরে এখানে দুইটাকে যোগ করলে হয়ে গেল 3, আর ডিটারমিনেন্ট আমরা বের করি, -4 আর 1 গুণ করলে -4, আর এই দুইটাকে গুণ করলে 2। যেহেতু এখানে একটা মাইনাস আছে, আবার এখানে সূত্রের একটা মাইনাস থাকার কথা, দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে 2। এখান থেকে আমরা বের করব হচ্ছে কত, এটা বিজোড় সংখ্যা পাওয়ার থাকবে মানে -1, আর এই দুইটাকে ক্যালকুলেশন করলে -2, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 2 একে গুণ করলে হয়ে যাবে 2। এরপর আমরা বের করব a টু টু। a টু টু মানে মাইনাসের উপরে আমরা 2 + 2 পাওয়ার দেব। তখন 2 + 2 যদি আমরা পাওয়ার দিই, তখন দেখো আমাদের কি ফলাফল আসবে। 2 + 2 যদি পাওয়ার হয়ে যায়, তাহলে ফলাফল আসবে 2 নম্বর, 2 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ যাবে। তাহলে থাকবে আমাদের কি কি, 3 2, আর একটা থাকবে -1 আর হচ্ছে কত 1। এই মানটাকে আমরা বসাবো ম্যাট্রিক্স হিসেবে পরের পৃষ্ঠায়। দেখো এখানের মধ্যে পরের কি হলো, এখানের মধ্যে যে 2 3 এর ক্ষেত্রে আমরা যে অংশটা ক্যালকুলেশন করেছি, এই অংশটাকে এখানে বসালাম যে 3 - 4 -1 1। এটাকে আবার আমরা জেনারেল নিয়মে ক্যালকুলেশন করলে ফলাফল আসলো কত, দুঃখিত, এখানে এটা হবে যে -3 2। আমাদের কিন্তু এটা নিয়ে আমরা কাজ করেছি 2 2, তখন আমাদের এই ফলাফলটা ছিল জোড় সংখ্যা পাওয়ার আসবে, আর এই দুইটাকে গুণ করলে 3, আর এটাকে গুণ করলে 2, -2, আর -2 আর সামনে একটা মাইনাস যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। তখন আমরা এটা থেকে কাজ করে 3 আর 2 গুণ করলে যোগ করলে হয়ে যাবে 5, আর এখানে থাকবে 1 1 আর 5 গুণ করলে এখানে হয়ে যাবে শুধু 5। একইভাবে আমরা 2 3 বের করতে পারি। একইভাবে আমরা কি বের করতে পারি, 2 3 বের করার জন্য দেখো তুমি কি করবে, 2 নম্বর সারির 3 নম্বর কলাম, যেহেতু 2 3 বলেছি, আমরা 2 × 3 বলেছি, যে 2 নম্বর সারির 3 নম্বর কলাম বাদ দিয়ে দাও, সোজা হিসাব। তখন 2 নম্বর সারির 3 নম্বর কলাম যদি বাদ দাও, তোমার কি কি থাকলো এখানের মধ্যে, 3 থাকলো, -1 থাকলো, -1 আর একটা থাকলো কি -1। এটাকে আমরা বসাবো হিসাবের সুবিধার জন্য ওই পৃষ্ঠার মধ্যে, যে 3 2 -1 1, তখন এই দুইটাকে কাজ করলে আমাদের এই ফলাফল আসলো 3 - 4 1 1। যেহেতু আমরা 2 3 করেছি কাজ, তখন 2 নম্বর সাথে 3 নম্বর কলাম বাদ দিলে আমাদের এটাকে থাকে, তখন আমরা বিজোড় সংখ্যা পাওয়ার পাবো। আর এই অংশটা আমাদের নির্ণয়, 3 একে 3, আর এটাকে গুণ করলে 4 একে 4। তখন এখানে কি থাকলো, মাইনাসের একটা মাইনাস চলে আসবে, সূত্রের যে মাইনাসটি ছিল এই মাইনাসটি চলে আসবে। তখন কাজ করলে আমরা -1 আর 7 গুণ করবো, মাইনাসে মাইনাসে +7 হয়ে যাবে। তারপরে 3 এবং 1, 3 1 এর উপাদানটির ভুক্তিটি কিরকম আসতে পারে, দেখো এখানের মধ্যে 3 1 এর ক্ষেত্রে যে আমরা 3 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দেব 3 1, যেহেতু তাহলে ফরম্যাট থাকলো কি কি, -4, তারপরে 2, তারপর 1, তারপর হচ্ছে 0, এই ফরম্যাটটা অবশিষ্ট থাকবে ডিটারমিনেন্ট হিসেবে। আমরা এটাকে বসাবো পরের পৃষ্ঠার মধ্যে, যে এখানে আমরা এটাকে বসালাম। এখন আমরা এটাকে এখানে বসালাম, সেম আগের মতন ক্যালকুলেশন, জোড় সংখ্যা পাওয়ার, 4 আর 0 গুণ করলে 0, এই দুইটাকে গুণ করলে 2, সূত্রের মাইনাস, তখন কাজ করলে এটা হবে -2। এবার আমরা করব 3 2, এই 3 2 অংশটাকে আমরা কাজ করব। দেখো এখানের মধ্যে 3 নম্বর সারির কি যাবে, 2 নম্বর কলাম, যেহেতু 3 নম্বর সারি এবং
দুই নম্বর কলাম বাদ দিতে হবে, 3 নম্বর সারি হচ্ছে এটা আর 2 নম্বর কলাম হচ্ছে এটা, বাদ দিলাম। তাহলে আমাদের আকার থাকবে কি 3 2 মাইনাসের 1 আর হচ্ছে কত এখানের মধ্যে 1। আমরা এই আকারটাকে বসাবো পরিবেশটার মধ্যে, যে তৃতীয়র হিসাব করার জন্য। তাহলে আমরা বসলাম 3 2 এই অংশটাকে, আর এই দুইটাকে আমরা সরাসরি যোগ করি, যেহেতু 3 2 বের করবো এই দুইটা যোগ হয়ে যাবে বিজোড় সংখ্যা পাওয়ার, তখন 3 আর 0 গুণ করলে 0, আর এই দুইটাকে গুণ করলে 2 2 4, যেহেতু মাইনাস ছিল এই চিহ্নটা পরিবর্তন হয়ে +4 হয়ে যাবে। তখন এখানে -1 আর 4 গুণ করলে -4 চলে আসলো। তারপর আমরা বের করব হচ্ছে a33। a33 বের করার জন্য আমরা 1 এর উপরে 3 + 3 যোগ করব। এখন আমরা করব হচ্ছে এই পৃষ্ঠা থেকে যে 3 নম্বর সারি এবং 3 নম্বর কলামকে বাদ দিয়ে দেবো। এখানে 3 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ দিলে আমাদের থাকবে 3 -4 আর থাকবে -1 আর একটা থাকবে -1। এই অংশটাকে আমরা বসাবো হিসাবের সুবিধার জন্য, যে 3 -4 -2 হচ্ছে কত 1। তখন আমরা এই দুইটাকে নিয়ে কাজ করে ক্যালকুলেশন করলাম, এখানে জোড় সংখ্যা পাওয়ার আসবে, তারপরে 3 একে এখানে হয়ে যাবে 3, আর 2 আর মাইনাস এই যে অংশটা এই অংশটা কাজ করে 4 2 8। তখন আমাদের ফলাফল আসবে কত, এখানে 3 থেকে 100 গেলে থাকবে কত এখানে -5। স্বাভাবিক যে ক্যালকুলেশন গুলো আছে আমরা এই ক্যালকুলেশন গুলো এখানের মধ্যে দেখালাম। দুঃখিত, এখানে অংশটা হবে 2। দেখো এখানের মধ্যে আমাদের হিসাবটা একটু ভুল ছিল, ভুলটা আমরা একটু সংশোধন করে নেই। হিসাবটা হচ্ছে যে এই অংশটা এই অংশটা বাদ দিলে তখন থাকবে কত 3 -4 আর হবে কত -2 এবং 1। এটা ছিল আমাদের আসল হিসাব। আমরা অঙ্কগুলো ঠিকভাবে করেছি, কিন্তু বলার ক্ষেত্রে একটু ভুল ছিল এই অংশটার মধ্যে। তারপর দেখো এখানের মধ্যে আমরা পরবর্তী অংশে কি করলাম, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম। অ্যাডজয়েন্টস অফ এ বের করার জন্য তুমি কি করবে, যে এখান থেকে যে উপাদানগুলো তুমি পেয়েছো প্রথম থেকে এগুলোকে আমরা সারিতে স্থান দেবো, উপাদানগুলোকে আমরা কি স্থান দেবো, সারিতে স্ব স্ব স্থানে বসিয়ে দেবো। কিরকম, যেমন ধরো আমরা এখান থেকে উপাদান পেয়েছি 1, প্রথম এ এ ওয়ান ওয়ান ওয়ানের জন্য মানে সামনের প্রথম কি সারির জন্য, প্রথম সারির জন্য A1 এর জন্য আমরা পেয়েছি কত 1 পেয়েছি, 2 পেয়েছি, 1 2 আরেকটা মান পেয়েছি অপর পৃষ্ঠার মধ্যে কি এখানের মধ্যে 3। মানে 1 এর ক্ষেত্রে সামনে যখন 1 ছিল তখন আমরা 3টা মান পেয়েছি, সামনে যখন 1 ছিল তখন আমরা 3টা মান পেয়েছি, এর সাথে সামনে যখন 1 ছিল 3টা মান পেয়েছি, এখানে মানটা হচ্ছে কত 3। তার মানে আমরা কি কি পেলাম 1 2 আর একটা মান পেলাম 3। তারপর আমরা এখান থেকে পেয়েছি কি 2 এর জন্য সামনে যখন 2 ছিল তখন আমরা কি কি পেয়েছি 2 5 7, এটাকে আমরা লিখবো যে 2 5 আরেকটা হচ্ছে কত 7। আবার আমরা কি হয়েছে এখানের মধ্যে 3 এর জন্য সামনে যখন 3 ছিল তখন আমরা কি কি পেয়েছি -2 -4 -5 -2 -4 আরেকটা পেয়েছি -5। তিনটা মান, তিনটা মান এইগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করলাম, এগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করলাম এখানের মধ্যে। শুধু আমরা ম্যাট্রিক্স গঠনই করি নাই, এটাকে আমরা আবার ট্রান্সপোজও করেছি, মানে বিম্ব ম্যাট্রিক্স করেছি। তো এখানে আমরা কি করলাম, শুরুতে উপাদানগুলোকে সাজালাম, A1 এর জন্য আমরা এই মানগুলো পেলাম, A2 এর জন্য এবং A3 এর জন্য। এগুলোকে আমরা সারিতে স্থান দেবো, কলামে না। অনেকে ভুল করে আবার কলামে স্থান দিতে পারো, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা শুধু সারিতে স্থান দিবে। তখন সারিতে স্থান দিলে এটা হবে গিয়ে, এটাকে আমরা এখন ট্রান্সপোজ করবো। তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এর সারিটা কলামটা হয়ে যাবে কি সারি, আবার দ্বিতীয় যে কলামটা এটা হয়ে যাবে দ্বিতীয় সারি, এবং তৃতীয় যে কলামটা এটা হয়ে যাবে তৃতীয় সারি। তাহলে আমরা চূড়ান্ত ফলাফলের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। অনেক সময় তোমাকে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য বলা হতে পারে, তখন তুমি এই কাজটাকে করবে। তারপর আমরা অ্যাডজয়েন্ট এ ইনভার্স একবারে সর্বশেষ পর্যায়ে এখন আমরা এ ইনভার্সের ফর্মুলাটা ব্যবহার করলাম। এ ইনভার্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করব 1/a ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট নির্ণায়কের মানটা আর হচ্ছে গিয়ে অ্যাডজয়েন্টের মানটা এই দুইটার মধ্যে ভাগ হবে আর উপরে থাকবে 1। তো আমরা 1 লিখলাম, আর এখানে ডিটারমিনেন্ট এর মান কিন্তু আমরা পেয়েছিলাম কত, এখানের মধ্যে 1 পেয়েছিলাম। ডিটারমিনেন্ট এর মান আমরা এখানে কি পেয়েছিলাম 1 পেয়েছিলাম। তো আমরা এখানের মধ্যে ডিটারমিনেন্ট এর বদলে 1 বসালাম, আর
এটাকে আমরা বের করেছি, অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা বের করেছি এখানের মধ্যে, অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা এখানের মধ্যে বের করলাম, যে এই অংশটা পেয়েছিলাম, তো আমরা এই অংশটাকে পরের লাইনে বসালাম এখানে। তখন আমরা এই ওয়ান আর ওয়ান কাজ করলে কিন্তু ফলাফল ওয়ান হয়ে যাচ্ছে, তো ওয়ান দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণ করলে এটাই ফলাফল আসবে। আশা করি তোমরা এখন থেকে এইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের নিজের মতন করে ইনভার্স ম্যাট্রিক্সটাকে নির্ণয় করবে। তোমাদের পরীক্ষার মধ্যে ইনভার্স ম্যাট্রিক্স আসার যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রায় সময় এগুলো আসে। যদি আমরা মার্ক করি বা রেটিং দিতে চাই, তাহলে ধরে রাখতে পারো যে 99% শিওর তোমাদের এই ডিটারমিনেন্ট অংশ কি এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা আসে। তোমরা অর্ধবার্ষিক বলো কিংবা বার্ষিক বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনাটা অনেক বেশি, তোমরা এটাকে ভালো করে আয়ত্ত করবে। তো আমরা এখন পরের অংশটা দেখি, যে ক্র্যামারের নিয়ম। পরের অংশটা হচ্ছে আমাদের ক্র্যামারের নিয়ম। তোমরা হয়তো নাম শুনেছো, গ্যাব্রিয়েল ক্র্যামার। ক্র্যামার উনি সুইস একজন গণিতবিদ ছিলেন। উনি 1750 খ্রিস্টাব্দে এই নিয়মটিকে তৈরি করলেন। এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে যে একঘাত সমীকরণ জোটের সমাধান, একঘাত সমীকরণ জোটের সমাধান। দেখো এখানের মধ্যে আমরা সমীকরণ বলতে আসলে বুঝি যে এখানের মধ্যে বিভিন্ন অজানা রাশি, অজানা চলক থাকবে, এবং একটা রাশি গঠন করলো, এটা হচ্ছে একটা রাশি, আবার এখানে এটা হচ্ছে রাশি, দুইটা রাশি মধ্যে সমান চিহ্ন বা বিভিন্ন প্রক্রিয়াকরণ চিহ্ন দ্বারা পরস্পর একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। এগুলোকে আমরা সমীকরণ বা অসমতা অনেক কিছু বলি, ওইদিকে আর না যাই। আমরা আপাতত এটাকে একটা সমীকরণ জুট বলি। এখানে যেহেতু তিনটা সমীকরণ আছে, এটাগুলোকে আমরা সমীকরণ জুট বলি। যে জুট বলতে পারলে তিনটা সমীকরণ আছে, এক দুই তিন, প্রত্যেকে একজন আরেকজনের সাথে রিলেটেড এখানে। আর এখানের মধ্যে চলক আছে তিনটা, এখানে চলক আছে তিনটা, একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড। একটা এক্স ওয়াই জেড, এই প্রত্যেকেই এক নং সমীকরণটা তিন নং এর সাথে, তিন নং আবার দুই নং এর সাথে, দুই নং আবার তিন নং এর সাথে, এরকম ভাবে তাদের মধ্যে পরস্পর আন্তঃ রিলেটেড আছে, এজন্য এটাকে একটা জুট বলা হচ্ছে, সমীকরণ জুট। আর এখানের মধ্যে ঘাত কিন্তু ওয়ান, এক্স এর ঘাত বলো বা ওয়াই এর ঘাত বলো বা জেড এর ঘাত বলো, মানে পাওয়ার, পাওয়ার কিন্তু এখানে প্রত্যেকেরই ওয়ান। সো এ কারণে আমরা এটাকে বলেছি একঘাত সমীকরণ। একঘাত সমীকরণের জোট, এখানে কোনো দ্বিঘাত বা ত্রিঘাত, অন্য কোনো উচ্চ ঘাত, এ ধরনের কোনো ঘাত আমরা এখানের মধ্যে ব্যবহার করিনি। এই ধরনের যে একঘাত সমীকরণের মাধ্যমে চলক যাই হোক না কেন, এক্স হোক ওয়াই হোক যাই জেড হোক, চলক যাই ইচ্ছা তা হোক, কিন্তু এর ঘাত হবে এক। এই একঘাত সমীকরণ গুলারে আমরা একটা কি লিখছে জুট তৈরি করলাম। এই জুটটার সমাধান আমরা কিভাবে করব, এখন আমরা এই ক্র্যামারের নিয়মের সাহায্যে এটা তোমাদেরকে দেখাবো। তো দেওয়া আছে যে আমাদের যে সমীকরণটা, আমরা শুরুতে এই সমীকরণটাকে লিখবো। এখন আমরা এই সমীকরণ থেকে কি করলাম, একটা ম্যাট্রিক্স আকার তৈরি করলাম। এই সমীকরণ থেকে আমরা একটা ম্যাট্রিক্স আকার তৈরি করলাম। কি হলো এখানে ম্যাট্রিক্স আকারটা, যে এখানের এক্স এর যে সহগ গুলো আছে, তুমি এই যে কনস্ট্যান্ট মানটাকে বাদে, কনস্ট্যান্ট মানটাকে বাদে, এই যে 3 7 11 এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, সমীকরণের কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট মানটাকে বাদে বাকি যে মানগুলা, মানে এক্স ওয়াই জেড এর সহগ গুলা, এই সহগ গুলাকে আমরা একটা ম্যাট্রিক্স এর রূপ দিলাম থ্রি। তাহলে কি থাকবে, ম্যাট্রিক্স এর রূপটা কি হবে, 3 2, আর জেড এর সাথে হচ্ছে গিয়ে ওয়ান, 3 2 1, কোনো কিছু নাই মানে এখানে ওয়ান গুণ আকারে আছে। আবার এটার ক্ষেত্রে কি হবে, 6 4, আর একটা কি হবে 3, আর এটার ক্ষেত্রে হবে 9 8, আর হচ্ছে 4। এটা হচ্ছে ম্যাট্রিক্স এর আকারটি। এখন আমরা এই ম্যাট্রিক্স এর আকারটিকে বসালাম, যে 3 2 1, এখানে 3 2 1, আর হচ্ছে 6 4 3 9 8 4। এটাকে আমরা এখন নির্ণয় করবো। আর নির্ণায়ক বের করার জন্য এখানে 3 লিখলাম, আর প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে এটাকে নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করব। তারপরে আমরা করব হচ্ছে গিয়ে এখানে মাইনাসের 2 নিব, 2 এর আগে কিন্তু মাইনাস, দ্বিতীয় যে উপাদানটা নিবে এর আগে কিন্তু মাইনাস থাকবে, বাকি দুইটার সামনে কিন্তু প্লাস। এতে এতে কোনো সমস্যা নেই। তখন আমরা এখানে প্রথম সারির দ্বিতীয় কলামটাকে বাদ দেবো, তখন থাকবে 6 3 9 4। 6 3 9 4 নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট এখানে তৈরি করলাম। তারপর আমরা নিব হচ্ছে গিয়ে প্লাস এর ওয়ান, এখানে প্রথম সারির তৃতীয় কলামটা বাদ যাবে। তো এই 6 4 9 8 এটাকে নিয়ে আমরা আরেকটা ডিটারমিনেন্ট তৈরি করলাম। এখন 3 লিখে আমরা এই কর্ণ দুইটাকে গুণ করলাম, 4 4 16, আর এই কর্ণ দুইটাকে গুণ করলাম 3 8 24। এখন মাইনাসের 2, 4 6 24, আর এখানে হয়ে যাবে কত 27। আবার প্লাসের ওয়ান, এখানে 6 8 48, আর এখানে 4 নং
36। আমরা এটাকে স্বাভাবিক যে ডিটারমিনেন্ট গুলো আমরা এতক্ষণ করেছি এই নিয়মে করলাম 3। আর এটাকে ক্যালকুলেশন করলে 8, 2 এই অংশটাকে ক্যালকুলেশন করলে -3, আর এখানে 1 এই অংশটাকে ক্যালকুলেশন করলে থাকে 12। তো আমরা যদি সম্পূর্ণ অংশটাকে ক্যালকুলেশন করি, 24 হচ্ছে, এখানে হচ্ছে কত 6, এখানে হচ্ছে কত 12, সম্পূর্ণ অংশের ফলাফল আসলো -6, যেটা শূন্য না, যেটা কিনা শূন্য না। যদি শূন্য হই তাহলে, এখানে ক্র্যামারের নিয়মটি প্রযোজ্য হবে না, আমরা সমীকরণ জোটের অনন্য সমাধান পাবো না। এখানে আমরা সমীকরণ জোটের অনন্য সমাধান পাবো না। তোমরা মাস্ট বি লক্ষ্য রাখবে এখানে ফলাফলটা শূন্যর সমান হয় কিনা, এটাই হচ্ছে ক্র্যামার রুলস এর নিয়ম। তো আমরা এখানে ক্র্যামারের রুলসটাকে প্রযোজ্য করে একটা অনন্য সমাধান পাবো সমীকরণ জোটের। তো এখানের মধ্যে ডি, এখন আমরা একটা ডিএক্স নামে আরেকটা নির্ণায়ক পেলাম। তো ডিএক্স নির্ণায়কটা আমরা কিভাবে নির্ণয় করলাম, দেখো এখানের মধ্যে যে এই অংশটাই তোমরা একটু দেখো, লক্ষ্য করো যে ডিএক্স, এখানে যে এক্স এর যে অংশটা আছে বা সহগগুলো আছে, এক্স এর সহগগুলোর এই অংশটাকে আমরা বাদ দেব। বাদ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে এই ধ্রুবক মানগুলো, যে 3, 7 আর হচ্ছে 11, 3, 7, 11 লিখবো। আর বাকি অংশটা, এখানের যে অংশটা আমরা ঠিক আছে যা আছে তা লিখবো 2, 1, 4, 3 আর হচ্ছে কত 8 আর হচ্ছে 4, এগুলো ঠিক থাকবে। নিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স গঠন করবো, এটা হবে গিয়ে ডিএক্স ম্যাট্রিক্স টু। তুমি এই এক্স এর সহগের অংশটা বাদ দিয়ে এই অংশটা, তুমি এই ধ্রুবক অংশটাকে লিখবে, তাহলে তোমার হয়ে যাবে। তো আমরা এখানে ডিএক্স নামের একটা নতুন ম্যাট্রিক্স পেলাম। তো ডিএক্স ম্যাট্রিক্সটা আমরা লিখলাম। এখান থেকে আমরা ডিটারমিনেন্ট বের করবো ডিএক্স ম্যাট্রিক্সের 3 স্বাভাবিক নিয়মে আমরা যে ডিটারমিনেন্টটা বের করেছি, প্রথম সারি প্রথম কলাম, তারপর আমরা এই অংশটাকে নিব এখানের মধ্যে, তারপরে প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ গেলে এই অংশটা থাকবে। আবার 1 লিখলাম, এখানের মধ্যে 1 ছিল, তো 1টাকে লিখলে আমাদের যে এই অংশটা বাকি থাকবে এই অংশটাকে আমরা লিখলাম। তখন এখান থেকে আমরা 3 লিখবো, এই 4 4 16, 4 4 16, আর এখান থেকে বিয়োগ করলে 3 8 24, -2 লিখবো, এখানে 4 7 28, আর এখানে 3 11 33, 1 লিখবো, 7 8 56, আর এই দুইটাকে গুণ করলে 44। তো এখান থেকে 3 ইন্টু এই দুইটাকে ক্যালকুলেশন করলে -8, -2 ইন্টু এখানে থাকবে -5, 1 ইন্টু এখানে থাকবে -12। তো আমরা সম্পূর্ণ অংশটাকে ক্যালকুলেশন করলে -24 প্লাস 10 প্লাস 12 ক্যালকুলেশন করলে কত হবে, -2। তাহলে আমরা ডিএক্স এর মান পেলাম। এবার আমরা আরেকটা ক্যালকুলেশন পাবো হচ্ছে গিয়ে ডিওয়াই, সেম একই প্রসেস। ডিওয়াই এর ক্ষেত্রে তুমি একই কাজ করবে, এখানের মধ্যে ওয়াই এর যে সহগটা আছে, এই যে ওয়াই এর যে অংশটা আছে এটাকে বাদ দিবে, এই অংশটাকে বাদ দিবে, এই অংশটার জায়গায় তুমি লিখবে 3 7 11। তাহলে এই আকারটা কি আসবে তোমরা একটু লক্ষ্য করো, যে 3 6 আর হচ্ছে 9, এই প্রথমটা লিখলাম, আর এই অংশটা বাদ, এটাকে বাদ দিয়ে আমরা লিখবো হচ্ছে গিয়ে এই অংশটা কি হবে 3 7, আর একটা হবে কত 11, আর এখানে আছে 1 3 4, 1 3 আর হচ্ছে কত 4, আমরা এটাকে লিখবো। এটাই হচ্ছে আমাদের ডিওয়াই, ডিওয়াই এর আকার। এবার আমরা এটাকে বসাবো হচ্ছে আমাদের ডিওয়াই নির্ণয় করার জন্য। তখন ডিওয়াই এর জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখলাম, লিখে আমরা এই 3 নিয়ে আবার ডিটারমিনেন্ট বের করবো। আমরা এখানে কি বের করবো, ডিটারমিনেন্ট 3 নিলাম। 3 নিলে আমাদের প্রথম সারির প্রথম কলাম বাদ এই অংশটা থাকবে, এই অংশটাকে লিখবো। তারপরে -3 নেব, -3 নেব মানে এই অংশটাকে নিব, নিয়ে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ, তখন আমাদের 6 3 9 4 অংশটা থাকবে। তারপর আমরা নেব হচ্ছে কত প্লাসের ওয়ান নিলে আমাদের থাকবে 3 3, আর হচ্ছে 6 3 3 না, প্রথম কলাম আর হচ্ছে তৃতীয় প্রথম সারি তৃতীয় কলাম বাদ গেলে 6 7 9 11 থাকবে, এই অংশটা থাকবে। এখন আমরা জেনারেল যে ক্যালকুলেশন আছে তোমরা আশা করি এগুলো পারবে। 3 লিখে এখানে গুণ করবে, তারপরে এই কর্নারে গুণ করবে, আবার -3 লিখে এখানে 424, আর এখানে এই অংশটা গুণ করলে কত হয়ে যায় 27, প্লাসের ওয়ান এই দুইটাকে গুণ করলে 6 11 66, আর এখানে গুণ করলে 7 নং 63। তখন 3 ইন্টু এখানের যে ফলাফলটি আসলো, যে তুমি এখান থেকে এখানে বিয়োগ করলে -5 পাবে, এখান থেকে এখানে বিয়োগ করলে 3 পাবে, আর এখান থেকে এখানে বিয়োগ করলে তুমি এখানে কি পাবে 3। তো এখান থেকে আমরা কাজ করলে 3 5 15, আর এটা কাজ করলে 3 3 9, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসের 3, সম্পূর্ণ অংশটা আসবে 3। আমরা পেলাম ডিওয়াই এর মান। এখন আমরা ডিজেড এর মান বের করবো। ডিজেড এর মান আগের প্রসেস গুলো আমরা ফলো করতে হবে। এখানের মধ্যে জেড এর যে অংশটা এই অংশটা বাদ যাবে, জেড এর অংশটা বাদ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে
3 7 11, বাকি সব ঠিক থাকবে। তাহলে আকারটা কি আসবে? 3 6 আর হচ্ছে 9 2 4 8, আর এখানে থাকবে 3 7 11। এখন আমরা এই অংশটাকে নিয়ে কাজ করব। কি বের করার জন্য? ডিজেড বের করার জন্য। ডিজেড আমরা এখান থেকে বের করব। আমরা এখানে লিখলাম ডিজেড এর ইকুয়েশনটা। এখন আমরা এখান থেকে ডিজেড এর ইকুয়েশনটাকে বের করব। ডিজেড এর ইকুয়েশনটার জন্য আমরা এখানে আবার 3 লিখলাম, তখন প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে, আমরা এই অংশটাকে রাখবো এখানে। তারপরে আবার নেব হচ্ছে আমাদের যে এই 2 নেব, -2, মাইনাস থেকে 2 নেব, প্রথম সারির দ্বিতীয় কলাম এই অংশটাকে থাকবে। আবার আমরা নেব হচ্ছে গিয়ে প্লাসের থ্রি নিলে আমাদের প্রথম সারির তৃতীয় কলাম বাদ যাবে, তখন আমাদের এই অংশটা থাকবে। আমরা এখানে এটা লিখবো। লিখে এখন আমরা করব হচ্ছে 3 এই অংশটাকে কাজ করলে -12 হবে। কিভাবে হলো? এখানে 4 44 আর 7 8 56, -2, আর এখানে হবে 6 11 66, আর 7 নং হয়ে যাবে এখানে 63, প্লাসের 3 4 6 8, এখানে হবে 48, আর এখানে হবে 4 নং 36। তো এখান থেকে আমরা সম্পূর্ণ অংশটাকে কাজ করে ক্যালকুলেশন করে ফলাফল পাবো হচ্ছে -6। জেনারেল ক্যালকুলেশন, এগুলো তোমরা পারবে আশা করি। তো তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে এক্স এর মান বের করবো। এক্স এর মানটা হবে কি? এক্স এর মানটা হবে এখানের মধ্যে যে ডি এক্স ডিভাইডেড বাই ডি এর মান। কারণ ডি এক্স এর মান আমরা পেয়েছিলাম -2, আর ডি এর মান কিন্তু আমরা বের করেছিলাম 6। দেখো এখানের মধ্যে ডি এক্স এর মানটা আমরা পেয়েছিলাম কত? -2। দেখো ডি এক্স এর মান আমরা পেয়েছিলাম কত? -2। আর ডি এর মান আমরা পেয়েছিলাম কত? -6। ডি এর মান পেয়েছিলাম কত? -6। যত জায়গায় ডি আসবে তত জায়গায় আমরা -6 লিখবো। তখন দেখো এখানের মধ্যে ডি ছিল প্রত্যেকটা নিচে, কিন্তু দেখো এখানের মধ্যে রেজাল্টের প্রত্যেকটা নিচে কিন্তু ডি, আমরা প্রত্যেকটা নিচে নিচে -6 লিখেছি। তখন ডিএক্স এর ক্ষেত্রে ডিএক্স এর মান ছিল এখানের মধ্যে 2। তখন আমরা এই দুটাকে ক্যালকুলেশন করলে এখানে হবে 1/3, কারণ 3 দুগুণে হচ্ছে কত? 6। আর এটাকে আমরা ক্যালকুলেশন করলে ডিওয়াই এর মান আমরা পেয়েছি -3, আর ডি এর মান পেয়েছিলাম আমরা -6। মাইনাস মাইনাসে কাটা, আর এই দুইটার মধ্যে কাজ করলে 3 দ্বিগুণে কত? 6, তাহলে এটা আসবে কত? হাফ। আবার এখানে জেড এর মান আমরা বের করবো ডিজেড ডিভাইডেড বাই ডি। তখন ডিজেড এর মান কিন্তু আমরা পেয়েছিলাম -6, এবং ডি এর মানও পেয়েছি -6। মাইনাসে মাইনাসে কাটা, 6 কে দিয়ে ভাগ করলে 1 আসবে। তখন আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়েছি। এক্স ওয়াই জেড সমান 1/3, 1/2, আর হচ্ছে গিয়ে 1। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝেছো। আমরা এই ক্র্যামারের নিয়ম কিংবা এখানে যত টাইপের ম্যাথ গুলো আছে এগুলোর অনুশীলনী পরবর্তী ক্লাসে আস্তে আস্তে প্র্যাকটিস করব। তোমরা আমাদের ক্লাসগুলোকে ফলো করবে, আমাদের যে চ্যানেল বা পেজ সবগুলোকে ফলো করে দাও, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।